বিকেল হলেই মা, শাশুড়ি আর ননদকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। চারজন মিলে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করতে থাকে। চারজন মিলে এখানে ওখানে ঘুরতে ঘুরতে কারো খেয়াল নেই যে রাত 10টা বেজে গিয়েছে। ইরিনা বেগমের ফোনে কল আসতে তিনি ব্যাগ থেকে ফোনটা বের করে দেখেন ঘড়িতে 10টা 10 বেজে গিয়েছে। ইহানের কল দেখে তিনি তাড়াতাড়ি করে রিসিভ করেন। হ্যাঁ রে বাবা, বল। তোমাদের ডেটিং শেষ হয়নি? বাসায় কখন আসবে? আমার খিদে পেয়েছে। সময় খেয়াল ছিল না রে, এখনই ফিরছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নে। আমার মাথা ধরছে প্রচণ্ড, আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম তাহলে। আমরা খুব জলদিই চলে আসছি। ইরিনা বেগম ফোন কেটে সবাইকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। সবাই বাহিরে আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। বুধবার বিকেলবেলা ঈশা আর ইরিনা বেগম বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। রায়া ব্যাগে সব জামা কাপড় ঠিকঠাক করে দিচ্ছে দুজনকে। রায়ার বাবা মা, এশা এবং ইরিনা বেগম একসাথেই যাবেন সেখানে। ইরিনা বেগম নিজেদের ব্যাগ নিয়ে বাহিরে রাখতে যান। রায়া এশার কাছে এসে বলে, আজকের দিনটা ওখানে একটু ম্যানেজ করে নিস, আমি আর তোর ভাই কাল সকালে চলে আসবো। এশা মুখ গম্ভীর করে বলে, কাল তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আমি কি ইচ্ছে করে এখানে থাকছি বলো? আমারও তো তোদের সাথে যেতে ইচ্ছে করছে। তোরা বিয়ে বাড়িতে আনন্দ করবি আর আমি একা একা রাত 10টা পর্যন্ত সময় গুনতে হবে আমাকে। আচ্ছা, আমি তোমার সঙ্গ দেব। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে, আমি শিওর। ভুলে যাব না। মাহমুদ ভাইয়াকে দেখব, বুকে চিনচিন ব্যথা করবে আর তোমাকে মনে করব। আসলে তোর বুকে চিনচিনে ব্যথা করবে এসব? তো করবে না? পছন্দের মানুষের বিয়েতে বুকে ব্যথা করবে না? তোর অন্য ক্রাশগুলোর বিয়েতেও কি বুকে ব্যথা করবে? করতেও পারে। বলে উচ্চস্বরে হেসে ফেলে এশা। ইরিনা বেগম এশাকে ডাকতেই এশা বলে, থাকো তাহলে, দরজা ভেতর থেকে ভালো করে আটকে দাও। ছাদে হয়তো আম্মির একটা শাড়ি আছে রোদে দেওয়া, মেঘ করেছে, বৃষ্টি নামবে হয়তো। তুমি বরং ওটাই নেই, দরজা আটকে দাও। আচ্ছা তুই যা, শোন সাবধানে থাকিস কিন্তু। তুমিও সাবধানে থেকো, আর সকাল সকাল চলে এসো। ঠিক আছে। রায়া সবাইকে বিদায় দিতে গিয়ে গেট থেকে বের হতেই তার বাবাকে দেখে নিজেকে পিছিয়ে নেয় রায়া। বাড়ির ভেতরে ঢুকে গেটটা বন্ধ করে ভেতরে চলে আসে। সোজা ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সব নিয়ে আসে। আকাশটায় কেমন অন্যরকম আলো। আকাশ মেঘলা হলেও আলোর তীব্রতা প্রচন্ড। রায়া রুমে এসে দেখে বিছানায় রাখা তার ফোন বাজছে। সে তাড়াতাড়ি গিয়ে ফোন হাতে নিতেই দেখে ইহান কল করেছে। রায়া তাড়াতাড়ি করে কল রিসিভ করে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ইহান বলে ওঠে, কল দিয়েছিলি? হ্যাঁ, আপনার ফিরতে কটা বাজবে? আম্মি, এসা সবাই চলে গেছে বিয়ে বাড়িতে? হ্যাঁ, সবাই গেল কিছুক্ষণ আগে। একা খারাপ লাগছে? আমি তো একাই থাকি সব সময়। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। কল দিয়েছিলি কেন? কখন আসবো সেটা জানতে? না, একটা প্রয়োজনে কল করেছিলাম, তবে কত দেরি হবে সেটা বলে দিলে হবে। আপনার আসতে বেশি দেরি হলে আমি বাইরে চলে যাব। কেন? কোনো প্রয়োজন? আসলে আসলে কি? আসলে আজ রায়া কিছুতেই নিজের কথাটা ইহানকে বলার সাহস পাচ্ছে না। দুপুরের পর থেকেই মাথাটা কেমন ব্যথা করছে। এখন বুঝতে পারছে মাথা ব্যথার ঔষধ আনতে তার নিজেরই যাওয়া উচিত ছিল। রায়াকে চুপ থাকতে দেখে ইহান বলে ওঠে, কিছু লাগবে? না। ন্যাপকিন লাগবে? ইহানের প্রশ্নে বেশ লজ্জা পেয়ে যায় রায়া। ইহান কেন ওটার কথা বললো সেটা বুঝতে চেষ্টা করে। রায়া আমতা আমতা করে বলে, আসলে ওটাও লাগতো, তবে আজই লাগবে এমন কোনো ব্যাপার না। আসলে দুপুরের পর থেকে মাথাটা ব্যথা করছে আর কেমন খারাপও লাগছে। আচ্ছা। ইহানের আর কোনো কথা শুনতে না পেয়ে ফোন কান থেকে সরিয়ে সামনে আনতেই দেখে ইহান কল কেটে দিয়েছে। রায়া আবার কল করলেও ইহান কল রিসিভ করে না। পরপর 3বার কল করে রায়া, কিন্তু ইহান কিছুতেই রিসিভ করেনি। রায়া কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই রেডি হচ্ছিল বাইরে যাবে বলে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এ সময়ে বাসায় কারো আসার কথা না। রায়া ফোনটা হাতে নিয়ে দরজা খুলতে চলে যায়। দরজায় অন্য কেউ হলে যেন সাথে সাথে কাউকে কল করতে পারে সেই ভেবে ফোনটা নেয় সে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাহিরে কে? দরজার ওপাশ থেকে ইহান ক্ষীণ স্বরে বলে ওঠে, আমি ইহান। আচ্ছা দাঁড়ান, খুলছি। রায়া দরজা খুলে দিলেই দেখে ইহান তার প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে বাহির থেকে তার পছন্দের খাবারও নিয়ে এসেছে। ইহানের 2 হাত ভর্তি এত কিছু দেখে রায়া সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে ইহান বৃষ্টিতে ভিজে গিয়েছে, সেদিকে তার খেয়ালই নেই। সর, ভেতরে ঢুকতে দিবি না? ভিজে গেছি আমি। রায়া দরজা থেকে সরে দাঁড়ায়।
ইহান জিনিসগুলো নিয়েই ভেতরে প্রবেশ করে রুমের দিকে যেতে থাকে। রায়া দরজা বন্ধ করে রুমে গিয়েই দেখে ইহান শার্ট চেঞ্জ করছে। ইহান শার্ট পরতে পরতেই বলে, প্যাকেটে ওষুধ আছে, খেয়ে নে তাড়াতাড়ি, মাথা ব্যথা কমে যাবে। সন্ধ্যা তো হয়েই গেল, আমি বাড়ির লাইটগুলো অন করে আসছি। রায়া প্যাকেট থেকে ঔষধ বের করে গ্লাসে পানি নিয়ে খেয়ে নেয়। ইহান রুম থেকে বেরিয়ে যেতেই রায়া বারান্দায় চলে যায়। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে হাতটা বের করে দেয়। নিজে না ভিজতে পারলেও তার হাতখানা বৃষ্টির পানিতে ভিজে একাকার অবস্থা। রায়া এবার দুইটা হাতই বাইরে বের করে দেয়। বৃষ্টির পানি নিজের দিকেই ছিটিয়ে দিতে থাকে সে। বৃষ্টিতে ভিজবি? পিছন থেকে আচমকা ইহানের এমন প্রশ্নে গ্রিলের বাইরে থাকা হাত ভেতরে নিয়ে এসে শাড়ির আঁচলে মুছে নেয়। ইহানের দিকে ফিরে বলে, এমনি একটু হাত ভেজাচ্ছিলাম। তুই চাইলে নিজেকেও ভিজাতে পারিস। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন ছাদে যাই, বৃষ্টিতে ভিজি, খুব মজা হবে। এখন না, 20 মিনিট অপেক্ষা কর, মাথা ব্যথা কমুক আর একটু অন্ধকার হোক। আচ্ছা ঠিক আছে। কিছু খাবি? আপনি বসুন, আমি নুডলস রান্না করে আনি। আচ্ছা। রায়া বারান্দা থেকে যেতে লাগলে ইহান রায়াকে পিছন থেকে ডাক দেয়। রায়া আর না গিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, তোকে ভালোবাসি রায়া। রায়া ইহানের চোখের দিকে তাকিয়ে বলে, সময় সময় আপনার ভালোবাসায় আমার ভয় হয়। এত ভালোবাসা আমার সইবে তো? ঠিক সয়ে যাবে, তুই আমার খুব শখের নারী। আমি তোর কাছে বারবার আটকে গিয়েছি। আমি আমার চোখ আর আমার মন সব কিছুই তোর কাছে এসে থেমে গেছে। তোকে আমি খুব যত্নে রাখবো। শখের জিনিসকে অবহেলায় না, যত্নে রাখতে হয়। সমরেশ মজুমদার একটা উক্তি দিয়ে গেছেন না, ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ। আমি তোকে বেনারসি শাড়ির মতোই যত্নে রাখবো। বলেই ইহান রায়ার কাছে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইহান নিজেই রায়াকে রেখে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, আজ আমি রান্না করব, এখন তোর রান্না করতে হবে না, তুই রুমেই থাক, আমি আসছি। ইহান রুম থেকে রান্নাঘরের দিকে এগোতেই রায়া নিজেও ইহানের পিছন পিছন রান্নাঘরের দিকে চলে যায়। রান্না করার পুরোটা সময় রায়া ইহানকে মুগ্ধ চোখে দেখেছে। ইহানকে দেখে মনে মনে ভাবে, পুরুষ মানুষকে রান্নাঘরে খুব একটা খারাপ লাগে না, মাঝে মাঝে তাদের রান্নাঘরে পাঠিয়ে রান্নাঘরের সৌন্দর্য বর্ধন করাই যায়। রান্না শেষ হলে দুজন সেটা নিয়ে খাবার টেবিলে চলে যায়। নুডলস একটা প্লেটে নিতেই দেখে রায়া বলে, আপনি খাবেন না? একটা প্লেটে কেন নিচ্ছেন? 2টা প্লেট লাগবে না, কারণ তুই খাচ্ছিস না। কেন? কারণ আমি তোকে খাইয়ে দেব। রায়া অবাক চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান মুচকি হেসে রায়ার দিকে খাবার বাড়িয়ে দেয়। রায়া ইহানের দিকে তাকিয়েই খেয়ে নেয়। এত ভালোবাসে কোনো শত্রু বিষ দিলেও তো নির্দ্বিধায় খেয়ে নেওয়া যায়। রায়া ইহানের হাতেই খেয়ে নেয়। প্রিয় মানুষের হাতে রান্না হয়তো একটু বেশি সুস্বাদু হয়। যে পুরুষ ভালো রান্না করে সেই পুরুষ অসম্ভব রকমের ভালোবাসতেও পারে। রায়া বৃষ্টিতে ভিজছে, দাঁড়িয়ে 2 হাত 2 দিকে দিয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা রায়ার চোখে মুখে পড়ছে। ইহান ছাদেই রায়ার থেকে একটু দূরে বসে বসে রায়ার ভেজা দেখছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজে একাকার অবস্থা। প্রকৃতি যে বৃষ্টির সাথে তাল মিলিয়ে পরিবেশ আরো সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। ভাবনাতেই জেগে ওঠে প্রিয় গানের লিরিক্স। ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে, ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে হারাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে, ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে। ইহান ভাবনা থেকে ফিরে বসা থেকে উঠে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার সবচেয়ে কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, প্রিয় বৃষ্টি বিলাসী, আপনা থেকে দূরে থাকা আর সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। বৃষ্টিকণার রূপ যে প্রতিটি বৃষ্টির ফোঁটায় বেয়ে যাচ্ছিল,
আর মোহিত করছিল, বিচ্ছিরিভাবে আকর্ষণ করছিল আমায়। কথা শেষ করে কানের ঠোঁট ছুঁয়ে দিতেই বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে রায়া। ইহান সাথে সাথে রায়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। রায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইহান আকাশের দিকে মুখ করে মাথা এদিক ওদিক করে জোরে ঝাঁকি দিতেই চুলে থাকা পানি রায়ার মুখে ছিটে যায়। রায়া সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহান মুখ নিচু করে রায়ার দিকে তাকায়। রায়া নিজেও এবার ইহানের দিকে চোখ খুলে চেয়ে থাকে। ইহানের নেশায় বুঁদ হয়ে যাওয়া দৃষ্টি যেন তাকে বেঁধে ফেলেছিল, কাছে টানছিল। রায়ার পলকহীন দৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করেই কাছে এগোতে থাকে সে। ইহানের চুম্বন যেন রায়ার প্রতিটি শিরায় উপশিরায় আনন্দলিত করছে। রায়া সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহানের পিঠ খামচে ধরে। হৃদস্পন্দনের গতি বেড়েই চলেছে। ইহানের চুম্বনে যেন সবকিছু ওলটপালট করে দিচ্ছে। পরিবেশ যেন আরো একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়। রায়া ইহানের সম্মোহনী ডাকে সাড়া দেয়। নিজেও যেন প্রিয় মানুষকে পেতে নিজেকে তার দিকে এগিয়ে দেয়। ইহান রায়ার সাড়া পেয়ে সময়টা আরো উপভোগ্য করে তোলে। রায়া ওয়াশরুম থেকে পোশাক চেঞ্জ করে বাইরে এসে মাথা মুছছিল। ইহান বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। রায়া একবার সেদিকে উকি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মুছতে ছাদের কথা মনে করে মিটিমিটি হাসতে থাকে। আকাশ ভেঙে বৃষ্টি, আর আকাশের তলায় বৃষ্টিতে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে দুজনের চুম্বনরত অবস্থার কথা মনে পড়তেই রায়া চোখ বন্ধ করে নেয়। রায়া অন্যমনস্ক হয়ে আয়নায় নিজেকে দেখছে আর চুল মুছছে। এমন অবস্থায় ইহান পিছনে এসে দাঁড়িয়ে একটু নিচু হতেই রায়া এক ছটকায় চুলগুলো পিছনে দিয়ে ফেলে। ইহান আহ শব্দ করতেই রায়া হুঁশে ফিরে আসে। ইহানকে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রায়া বারবার সরি বলেই যাচ্ছে। ইহান চোখে হাত রেখেই বলে, এত সরি বলতে হবে না, ঠিক আছে, আমি তোর পিছনে দাঁড়িয়েছি, সেটা তুই দেখিসনি। রায়া অসহায়ের ভঙ্গিতে বলে, আসলে আমি খেয়াল করিনি। কি, আয়নাতে আমাকে দেখিসনি? না, দেখিনি। আমার বৃষ্টিপ্রিয়া কি অন্ধ হয়ে গেল বৃষ্টিতে ভিজে? চোখ আঙুল দিয়ে ঢেকে এসব বলা শুরু করছে। আমার কাছে আসুন, চোখে ভাবতে দিচ্ছি। শাড়ির আঁচল মুখে নিয়ে ইহানের কাছাকাছি এসে চোখে সেটা দিতে থাকে। ইহানও সেই সুযোগে খাটের উপর বসে। রায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। রায়ার কোমরে হাত দিয়ে সুড়সুড়ি দিতেই রায়া লাফিয়ে ওঠে। ইহান আরো শক্ত করে রায়াকে ধরে হাসতে থাকে। রায়া রাগী গলায় বলে, ভালো হবেন না আপনি? এত অসম্ভব কেন? ইহান মুখে হাসি রেখেই বলে, বউয়ের কাছে ভালো সেজে কি করব? পৃথিবীর কোনো পুরুষই তার নিজস্ব নারীর কাছে সভ্য না, তাই আমিও এর ব্যতিক্রম হতে চাই না। আপনি একটু বেশি অসভ্য। ইহান রায়াকে পায়ের উপর বসিয়ে নিয়ে কাঁধে থুতনি রাখতেই রায়ার অস্বাভাবিক লাগতে শুরু করে। ইহানের শ্বাস পড়তেই রায়া ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। রায়ার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই তড়িৎ গতিতে ইহানের দিকে ফিরে তাকায় রায়া। ইহান আবারও রায়ার দিকে নিঃস্বার্থ চোখে তাকিয়ে রায়ার দিকে এগোতে থাকে। ইহানকে এগোতে দেখে রায়া নিজেও এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে। ইহান সাথে সাথে রায়ার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রায়ার কপালে চুম্বন করতেই রায়ার মাথা নিচু করে নেয়। গালে ঠোঁটে ইহানের স্পর্শে কেঁপে কেঁপে ওঠে রায়া। ইহানের মাতাল করা স্পর্শ তাকে ভীষণ লজ্জায় ফেলে দিচ্ছে। রায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে নিজেকে শান্ত করতে থাকে। হৃদস্পন্দন বড্ড বেড়ে গিয়েছে তার। ইহান পিছন থেকে এসে রায়াকে কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রায়া তখনও লজ্জায় মাথা নিচু করে আছে। ইহান রুমে এসে রায়াকে বিছানায় বসিয়ে বলে ওঠে, রায়া, আমি আজ আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দিতে চাই। আমি তোকে সম্পূর্ণভাবে পেতে চাই। আজকে শুধু আকাশ থেকে মাটিতে নেমে আসা বৃষ্টি, তুই আর আমি। আজ প্রকৃতি আমাদের এক নতুন সম্পর্কের সাক্ষী হবে। আমাদের ভালোবাসায় তাল মিলিয়ে মেতিয়ে উঠবে আমাদের সাথে। রায়া নিশ্চুপ বসে আছে। ইহান আর রায়া নিজেদের সম্পর্কের পূর্ণতায় এক নতুন নাম দিতে নিজেরা নিজেদের এক ধাপ এগিয়ে দেয়। তারপর প্রকৃতিও সাক্ষী হয় আরও একটা ভালোবাসাময় পরিপূর্ণ মুহূর্তের। আপনি আমার সাথে কাছাকাছি না থাকলে আমার ভীষণ খারাপ লাগবে। চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। ইহান আর রায়া বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইহান জানায় এখন সে রায়াকে ওখানে রেখে চলে আসবে। এখানে একটা জরুরি কাজ আছে। ইহানের কথা শুনে রায়া উক্ত কথাটি বলে মুখ ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে থাকে। ইহান শার্টের হাতা ফোল্ড করতে করতে রায়ার পাশেই বিছানায় বসে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফিরবো। আমি নিজেও তো সবার সাথে সময় কাটাতে চাচ্ছিলাম, কিন্তু কি করব বল, কাজ তো করতেই হবে। এই বয়সে পরিশ্রম করতেই হবে যাতে শেষ বয়সে ভালোভাবে দিন কাটে।
আর আমার যদি কিছু হয়ে যায় তোর জন্য তো কিছু রেখে যেতে হবে, তাই না? একদম বাজে কথা বলবেন না। সব সময় এরকম মাঝে মাঝে কথা আপনার মুখে এসেই থাকে, তাই না? সময় সুযোগ বুঝে বের করে দেয়। রায়া কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে বসে বসে আর আজে বাজে কথা শুনতে চাইছি না, চলুন আমাকে রেখে আসুন। ইহান এগিয়ে গিয়ে রায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। রায়া বারবার ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ইহান রায়ার কাঁধে থুতনি রেখে বলে, আমি ছাড়া তোর জীবনে আর কেউ না আসুক কোনো দিন। আসবে না। আমি যার সাথে এখন ভালো আছি তার সাথে থাকতে চাই। আমাকে ভালোবাসিস? রায়া একটু ভেবে জবাব দেয়, হয়তো কিঞ্চিত পরিমাণ ভালোবাসি। কিঞ্চিত পরিমাণেই ভালোবাসিস, তবে সেটা আমাকে বাসিস। এখন কি আমরা বের হব? একটু জড়িয়ে ধরে নেই আগে। রায়া মুচকি হেসে ইহানের দিকে ফিরে তাকিয়ে জড়িয়ে ধরে। ইহানও দেরি না করে রায়াকে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিমে মাথা ডুবিয়েছে। রায়া খয়েরি শাড়িতে নিজেকে আবৃত করেছে। রাস্তার পাশেই ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহানের জন্য অপেক্ষা করছিল সে। বাড়ির মেন গেটের বাহিরে এসে রায়ার মা ডাক দিলে রায়া সেদিকে এগিয়ে আসে। রায়া শাড়ি ঠিক করতে করতে বলে, কি হয়েছে আম্মু? তোর আব্বু একা বসে আছে, গিয়ে কথা বল যা। আমি একা যাব না। আব্বুর সামনাসামনি হতে এখন কেমন একটা লাগে। এখন গিয়ে কথা বল, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে কথা বলবো। আব্বু তো পারে একটু কথা বলতে। হঠাৎ বাইকের হর্ন বাজতেই রায়া পিছনে তাকিয়ে দেখে ইহান চলে এসেছে। ইহান বাইক এক সাইডে রেখে এসে মা মেয়ের পাশে দাঁড়ায়। একটা ছোট শপিং ব্যাগ রায়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে কেন? রায়ার মা ইহানকে বলে, দেখ বাবা, তোর কাকা এখনো মেয়ের সাথে কথা বলতে না পেরে ছটপট করে, কিন্তু কথা বলতে পারে না। আমি রায়াকে বলেছি যে তোর আব্বু আর তোর উপর রেগে নেই, যা কথা বল, কিন্তু সেই মেয়ে যাচ্ছেই না। ইহান চকিতে বলে ওঠে। আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। রায়া বলে ওঠে, না, আব্বুর সামনে যেতে আমার ভয় লাগে। কই, আগে তো ভয় পাসনি, এখন কেন ভয় লাগবে? চল, আমি নিয়ে যাচ্ছি। কাকার সাথে আমারও কথা হয়নি। আমার ভয় লাগছে এই অনুষ্ঠান বাড়িতে যদি অন্যরকম কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, চল তুই আমার সাথে। আমার ভয় লাগছে, প্লিজ। ইহান রায়ার কথা না শুনে রায়ার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। চেয়ারম্যান শামসুজ্জামান খাটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে চোখ খোলেন তিনি। চোখ খুলে মেয়ে জামাইকে একসাথে দেখে সোজা হয়ে বসেন তিনি। রায়াকে দেখে হাত বাড়িয়ে তিনি মেয়েকে ডেকে বলেন, আয় মা, আমার কাছে আয়। বাবার এমন স্বাভাবিক আচরণে ভীষণ অবাক হয় রায়া। মানুষটা এতগুলো দিন পর এত স্বাভাবিক হয়ে কিভাবে কথা বলতে পারে? আদৌ এটা সম্ভব? রায়া মুখে কিছু না বলে বাবার কাছে গিয়ে চুপ করে বসে। শামসুজ্জামান ইহানকে ইশারায় চেয়ারে বসতে বলেন। ইহান চেয়ার টেনে শামসুজ্জামানের পাশেই বসে। শামসুজ্জামান মেয়ের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলেন, এতদিনে আমার কথা মনে পড়লো আমার মায়ের। রায়া তার বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি আব্বু। আমি জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি তো ছোট তোমার কাছে। আমি তো ভুল করতে পারি, তাই না আব্বু? আমাকে মাফ করে দাও প্লিজ। শামসুজ্জামান মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে বলতে থাকেন, আমি তোর জন্য অপেক্ষায় ছিলাম রে মা। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, এই বুঝি আমার মেয়ে দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যা তো, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে ভীষণ ভয় লাগছিল আব্বু। ইহান বাবা আর মেয়েকে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাবা মেয়ের মিলন যেন চোখের শান্তি বয়ে আনে। ইহান রুম থেকে বের হতেই রায়ার মা এক প্রকার দৌড়ে এসে ইহানকে জিজ্ঞেস করেন, বাবা মেয়ের মিল হলো? হ্যাঁ, মিল হয়ে গেছে। দুজনের একটু ব্যক্তিগত সময় দরকার। আমি তাদের দুজনের মধ্যে কখনো ছিলাম না আর থাকতেও চাই না। যাক, আলহামদুলিল্লাহ। এখন আর একজন ঠিকই হলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। ইহান অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কে? রায়া। ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না কাকি। রায়া ঠিক মানে সব ঠিক। সে তো তার ভুল বুঝতেই পেরেছে। সব ভালো থাকলেই ভালো রে বাবা। ওহ, কোথাও যাচ্ছিলি? দেখি সবাই কি করছে। সবাই ছাদে আছে। সাজানো হয়ে গিয়েছে সবকিছু? হ্যাঁ, যা ছাদে চলে যা, সবাই ওখানেই আছে। আচ্ছা। ইহান সোজা ছাদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে চলে যায়।
বেশ জমজমালো আয়োজন করা হয়েছে। আজকের মধ্যমণি মাহমুদ সাদা পাঞ্জাবি, পাজামা আর একটা গামছা নিয়ে বসে আছে। সামনে ডালায় ডালায় বিভিন্ন জিনিস সাজানো আছে। সামনে ডানে বামে সবাই চেয়ার নিয়ে বসে আছে। কেউ কেউ দল হয়ে গান সিলেক্ট করতে ব্যস্ত। কে কোন গানে নাচবে সেটার বাছাই পর্ব চলছে। ইহান সবার উপর একবার চোখ বুলিয়ে নেয়। মাকে খুঁজে পেতেই মায়ের পাশের চেয়ারটায় গিয়ে বসে। মায়ের সাথে কথাবার্তা শুরু করে দেয়। প্রায় 20 মিনিট পর রায়া তার বাবা মাকে নিয়ে ছাদে আসে। বাবা মাকে একপাশে বসিয়ে দিয়ে ইহানের কাছে এসে দাঁড়ায়। ইহান রায়াকে দেখে মুচকে হাসি দিয়ে জিজ্ঞেস করে, কি সব ঠিকঠাক হলো? হ্যাঁ হয়েছে। আপনি পাঞ্জাবি পাজামা পরবেন না? সবাই পরেছে, আপনিও পরুন। আসুন আমার সাথে। এখন আর পরবো না, অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। শার্টই থাকুক, সমস্যা নেই তো। না, আপনি পাঞ্জাবি পরবেন। আমি নিয়ে এসেছি কেন তাহলে? ইরিনা বেগম পাশ থেকে ইহানকে বলে ওঠেন, মাত্র আনন্দ করার বয়স তোদের। মেয়েটা তোর জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে, যা পরে আয়। মায়ের কথায় ইহান চেয়ার ছেড়ে উঠে রায়ার সাথে সাথে যেতে শুরু করে। ভিড় ছেড়ে সিঁড়িতে এসেই বলে ওঠে, বউরা কি সারা জীবন এভাবে বেড়াই দিয়ে থাকে? হ্যাঁ, বউরা এভাবেই বেড়া দেয়। বউয়ের কথা মেনে না নিলে বরের জীবন তছনছ হয়ে যায়। তাই বলছি, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন। জি চলুন ম্যাম। ইহান রায়ার পিছন পিছন একটা রুমের সামনে চলে যায়। রায়া দরজা খুলে ভিতরে ঢুকেই পাশের দেওয়াল থেকে সুইচ টিপতেই লাইট অন হয়ে যায়। রায়া সোজা গিয়ে একটা আলমারি থেকে নিজের ব্যাগটা বের করে। ইহান ততক্ষণে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। রায়ার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। রায়া ব্যাগ থেকে ইহানের পাঞ্জাবি পাজামা বের করে ইহানের হাতে দিয়ে বলে, যান, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আগে বউকে জড়িয়ে ধরে একটু। সেই কখন এসেছি, একটা বারের জন্য বউকে জড়িয়ে ধরতে পারিনি। আগে চেঞ্জ করে আসুন, তারপর জড়িয়ে ধরবেন। ওহ, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমি। কি? ইহান পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। হাতে পাততেই বলে, আচ্ছা আগে চেঞ্জ করে আসি, তারপর দিচ্ছি। না, আগে দিয়ে যান। কি এনেছেন আমার জন্য? এখন কেন? আমি জড়িয়ে ধরতে চাইলাম, তখন তো খুব বললি চেঞ্জ করে এসে তারপর। তাহলে এখন আমি কেন আগে দেব? রায়া অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান ব্রু গুটিয়ে নিয়ে হাসতে হাসতে রায়ার হাত থেকে নিজের জন্য আনা পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। রায়া সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে কি এনেছে ইহান তার জন্য। ইহান পাঞ্জাবি পাজামা পরে বের হতেই ইহানের দিকে চোখ আটকে যায় রায়ার। কালো রঙের পাঞ্জাবি সাদা রঙের পাজামাতেই ইহানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ইহান পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে রায়ার দিকে এগিয়ে আসে। রায়ার সামনে দাঁড়িয়ে শাহরুখ খান স্টাইলে হাত দুই পাশে দিয়ে বলে, কেমন লাগছে আমাকে? মেয়েরা কি প্রেমে পড়বে? রায়া কোমরে দুই হাত দিয়ে বলে, অন্য মেয়েদের কেন প্রেমে পড়তে হবে? প্রেমে পড়লে একটু ভালো লাগতো, আর কি। প্রেমে না পড়লে ভালো লাগবে না। লাগবে, তবে কম। এই যে নিচের পা দুটো দেখছেন, এগুলো কিন্তু আমি রাখবো না, কেটে বাড়িতে ফেলে রাখবো। থাক, মেয়েদের বলে দিও আমার বিয়ে হয়ে গেছে। বলেই দুজন একসাথে হেসে ফেলে। ইহান রায়াকে কাছে টেনে বলে, পাঞ্জাবি পাজামা পরে এসেছি, এবার বর তার বউকে চুমু খাবে না? আমি কিন্তু আমার কথা রেখেছি। কিন্তু আমার তো আগে গিফট চাই। কি যেন এনেছেন আমার জন্য, ওটা দিয়ে তারপর সব কিছু। আমাকেই ঠকাবি সবসময়। পেয়েছিস একটা মানুষ, যা বলিস তাই শুনি। আমার কি আর 10 জন আছে নাকি যে 10 জনের মধ্যে একজন কথা না শুনলেও হবে? দাঁড়া একটু। ইহান রায়াকে ছেড়ে জানালার কাছে গিয়ে জানালার বাইরে থাকা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে রায়ার কানে গুঁজে দেয়। রায়াকে টেনে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, দেখো তো এখন বেশি সুন্দর লাগছে না? রায়া মুচকি হেসে বলে, আপনার বউকে আপনি যেভাবে সাজাবেন সেভাবেই সুন্দর হবে। আমার বউ বলে কথা। জি, এবার আমার গিফট বের করেন। লাগবেই। জি, জলদি দেন, অনেক অপেক্ষা করিয়েছেন। আমিও অপেক্ষা করছি। গিফট চাই, গিফট। ইহান মেঝেতে বসে এক হাঁটু উঁচু করে সেখানে রায়াকে পা রাখতে বলে। রায়া ইহানের হাঁটুর উপর পা রেখে শাড়িটা একটু তুলে দাঁড়িয়ে থাকে। ইহান পাঞ্জাবির পকেট থেকে একটা পায়েল বের করে রায়ার পায়ে পরিয়ে দেয়। একইভাবে বসে থেকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? পছন্দ হয়েছে? রায়া হাসির রেখা টেনে বলে, আপনার পছন্দকে অপছন্দ করার উপায় আছে? তাহলে পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। সুন্দর লাগছে আমাকে? রায়ার পা নিচে নামিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় ইহান। রায়া নিজের দুই হাত দিয়ে ধরে গেয়ে ওঠে, आपकी तारीफ मैं किया काहे,
आप हमारी जान बन गया, आप हमारी जान बन गया। ইহানের অবস্থা বুঝতে পেরে রায়া ইহানকে থামিয়ে বলে ওঠে, আমরা এখানে রোমান্স করতে থাকলে ছাদে সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। রায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যেতে থাকলে ইহান বলে ওঠে, সবাই শুনে রাখো, নারীরা ছলনাময়ী। একটা চুমু খেতে দেবে বলে সেই কখন থেকে আশায় রেখে গিফটও পাওয়া হয়ে গেছে আর চলে যাচ্ছে। নারী, আমি তোমাকে ঘৃণা করি। রায়া ইহানের কথা শুনে হাসতে হাসতে তার কাছে ফিরে আসে। ইহানের গালে একটা চুমু দিয়ে বলে, এই নারীকে ছলনাময়ী না, আবেদনময়ী বলতে শেখো যান। রায়া ইহানের হাত ধরে এবার ঘর থেকে বের হয়। রুম থেকে বের হয়েই দেখে বিচ্ছু বাহিনী বাহিরে দাঁড়িয়ে তাদের দিকে এক পলকে তাকিয়ে আছে। তাদের সবার তাকিয়ে থাকা দেখে ইহান আর রায়া নিজেরা একে অপরকে দেখতে থাকে। রায়া আর ইহান দাঁড়িয়ে যায়। রায়া ইহানের দিকে বেঁকে গিয়ে জিজ্ঞেস করে, এরা সবার সবকিছু দেখে ফেলেন তো? ইহান হালকা কেশে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। অনুষ্ঠান রেখে এখানে কি তোদের? সবার মধ্যে থেকে একজন বলে, আমরা সবাই নাচবো। আপুর তো নাচের আগে একবার দেখে নেওয়ার কথা। মামি বলল আপু নিচে এসেছে, তাই ডাকতে এসেছিলাম। রায়ার হঠাৎ মনে পড়তেই ইহানকে ছাদে যেতে বলে সবাইকে নিয়ে একটা রুমে চলে যায়। ইহান সবকিছু বোঝার চেষ্টা করে একটা দীর্ঘ শ্বাস ফেলে ছাদে চলে যায়। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত 10:30 বেজে যায়। সবাই একে একে ছাদ থেকে যাওয়া শুরু করে দিয়েছে। রায়া আর ইহান তখনও একপাশে চেয়ারে বসে বসে গল্প করছে। রায়া আক্ষেপ করে বলে, আমার বিয়ে আর এত আনন্দ করা হলো না, এই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে। ইহান রায়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, যা হয়নি একই রকমভাবে তা তো আর হওয়া সম্ভব না। তবে আমাদের বিবাহ বার্ষিকীতে আমরা আবার বর বউ সাজবো, বাসর করব, হবে না? বর বউ সাজা পর্যন্ত ঠিক ছিল। বর বউ সাজবো আর বাসর হবে না? রায়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, যাবেন আপনি এখান থেকে, নাকি ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেবো, কোনটা? জড়িয়ে ধরলেই হবে। ধরবি জড়িয়ে? দেখ, সবাই চলে গেছে। পর্দার ওই পাশে বর সাহেব আর হবু বয়ের সাথে প্রেমালাপ করছে, আর যারা আছে তারা নিজেদের কাছে ব্যস্ত, আমাদের কেউ দেখবে না। ধাক্কা দিয়ে ফেলে দিলেও হয়তো কেউ খেয়াল করবে না, তাই না? জামাইকে ভালোবাসতে হয়, ভয় দেখাতে হয় না। রায়া কিছু বলবে, তখনই ইহান তাকে থামিয়ে দিয়ে বলে, মাহমুদ আসছে, চুপ থাক এবার। মান সম্মানের দফারফা করে ফেলিস না ওর সামনে। রায়া আর কিছু না বলে মুচকি হেসে মাথা নিচু করে নেয়। মাহমুদ এসে ইহানকে ডাকতেই দুজনে একসাথে তার দিকে তাকায়। সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে ইহানকে বলে, চল একটু বের হই। ইহান জিজ্ঞেস করে, এত রাতে কোথায় বের হব? মালিয়া ফোন করেছিল, ওর সাথে দেখা করতে যাব। তুই প্লিজ আমার সাথে চল। এত রাতে আমি আমার বউকে রেখে কোথাও যাব না। পরের মতো বউ আমার যদি হারিয়ে যায়। ইহান কথাটা বলতেই রায়া ইহানের পায়ের উপর চিমটি কাটতেই ইহান তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি নাকি? মাহমুদ হাসতে হাসতে বলে, বেশি দূরে তো না, তোর বউকেও নিয়ে চল। আমি আমার বাইক নিয়ে যাচ্ছি, তুই আর রায়া তোদের বাইক নিয়ে চল। এতদিন রায়াকে সাথে নিয়ে মালিয়ার সাথে দেখা করেছি, আর আজ তোদের দুজনকে নিয়ে যাব, চল। রায়া, যাবি না? রায়া আমতা আমতা করে বলে, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, ঘড়ি দেখুন 10:40 বাজে, 11টা বাজতে বেশি দেরি নেই। 20 মিনিটেরই তো ব্যাপার, যাইতে 7 মিনিট, আসতে 7 মিনিট, আর ওখানে 5-6 মিনিট। 11টার মধ্যেই চলে আসবো, চল। রায়া কিছু না বলে ইহানের দিকে তাকায়। ইহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, চলো, বনে মাঝরাতে বেরোনো হয়নি, সুন্নত পালন করে আসি। আর তাছাড়া মাহমুদ মহিলাদের সাথে দেখা করলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারতে হবে, তার চেয়ে বউ নিয়ে যে সময় কাটানো ভালো। রায়া, তুই না গেলে মহিলার সাথে যদি তার কোনো বোন আসে, আমাকে দেখে যদি পছন্দ করে ফেলে, তখন আমি কি করব? তোর নিজের বরের কথা ভেবে হলো আমার সাথে যাওয়া উচিত। সবকিছুতে মজা খুঁজে পাই এলো, চলো আমিও যাব। তিনজন বাইক নিয়ে বেরিয়ে যায় একটু অসম্ভব সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে। নির্দিষ্ট সময়ে চারজনের দেখাও হয়ে যায়। মাহমুদ আর মালিহাকে কথা বলার সুযোগ করে দিতে চাইলে মালিহা বলে, আমি তো কথা বলতে বা ব্যক্তিগত সময় কাটাতে আপনাদের আসতে বলিনি ভাইয়া। রায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে? আমি তো মাহমুদকে বলে দিয়েছি তোমাদের দুজনকে নিয়ে আসতে। সামনে একটা চায়ের স্টোর আছে, ওখানকার চায়ের কোনো তুলনাই হয় না।
কাল বিয়ে হয়ে গেলে আর ওখানকার চা খেতে পারবো কিনা সেটা ভেবেই তোমাদের আসতে বলেছি। সবাইকে এখন চা খাবো, তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে তোমরাও চলে যেও। মালিহার কথাই সবাই রাজি হয়ে যায়। বাড়ির সামনে এসে সবাই বাইক নিয়ে চা খেতে বের হয়। রাত্রের অন্ধকারেও চাঁদের আলোয় টইটুম্বুর করছে রাস্তাঘাট। প্রিয় মানুষের সাথে রাতে রাস্তায় বের হওয়া, একসাথে বসে চা খাওয়া, গল্পগুজব সব মিলিয়ে সবাই কিছুটা সময় একসাথে খুব ভালোভাবে কাটিয়ে বাড়ি ফিরে আসে। দুটি হৃদয় আজ প্রবল অপেক্ষায় কাল একসাথে হওয়ার, আর অন্য দুটি হৃদয় ভালোবাসায় মাখামাখি হচ্ছে প্রতিটা ক্ষণ। মাহমুদ আর মালিহার বিয়েটা খুব ধুমধামে হয়ে যায়। বিয়ে বউ ভাত শেষে সবার বাড়ি ফিরতে ফিরতে বিয়ের তৃতীয় দিন। সবাই যার যার বাড়ি ফিরে গিয়েছে। ইহান বাড়ির সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কাজে বেরিয়ে গেছে। বিয়ে বাড়িতে তেমন ঘুম না হওয়ায় রায়া ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়ে। বাহিরে বৃষ্টিও নামা শুরু করেছে। প্রবল হাওয়া বইছে। বারান্দার দরজার পর্দা এপাশ ওপাশ করে উঠছে। বৃষ্টি আর বাতাস সব মিলিয়ে দারুণ একটা আবহাওয়া। রায়ার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সন্ধ্যা। বিছানায় বালিশের পাশে ফোনটা তখনও বেজে যাচ্ছে। ফোনটা হাতে নিয়েই দেখে তার মা কল করেছে। রায়া উঠে বসে। ফোন রিসিভ করবে ঠিক তখনই ইরিনা বেগম দৌড়ে রায়ার রুমে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, রায়া, তোর বাবা। রায়া উত্তেজিত হয়ে প্রশ্ন করে, বাবা কি? তোর বাবা স্ট্রোক করেছে রায়া, হাসপাতালে নেওয়া হয়েছে। রায়া সাথে সাথে ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা গলায় বলে, মা বাবার? ও পাশ থেকে রায়ার মা বলে ওঠেন, তোর বাবা স্ট্রোক করেছে রায়া, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। রায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দুপুরের আগেই তো সবাই কত আনন্দ করতে করতে বাড়িতে ফিরলো। রায়ার বুক ভারী হতে শুরু করেছে, চোখে পানি টলমল করছে। ইরিনা বেগম এসে রায়াকে জড়িয়ে ধরতেই রায়া শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, বড় মা, আমার আব্বুর এমন কেন হলো? আব্বুর কিছু হবে না তো? আব্বুর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য চিন্তা করতে করতে হয়তো এমন হয়েছে, তাই না? কিছু হয়নি বোকামি, চল আমরা বের হই। ইহান ওইখানেই আছে হাসপাতালে। বড় মা, দোয়া করে আমার আব্বু যেন কিচ্ছু না হয়। সবাই হাসপাতালে পৌঁছতেই প্রায় আধ ঘন্টা লেগে যায়। রায়ার মা বাইরে বসে বসে চোখের পানি ফেলছে। একটু দূরেই ইহান হয়তো কিছুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে না পেরে পায়চারি করছে। রায়া দৌড়ে এসে মাকে জড়িয়ে কান্না করতে থাকে। ইরিনা বেগম পাশেই দাঁড়িয়ে আছেন। বাড়ির মানুষকে দেখে ইহানও সেদিকে এগিয়ে আসে। রায়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। রাবেয়া বেগম নিজেও কান্না করছেন। ইহান কাছে এসে দাঁড়িয়ে বলে, প্লিজ এভাবে কান্নাকাটি করো না তোমরা, অযথা ভয় পাচ্ছ। কাকার তেমন কিছুই হয়নি, মিনি স্ট্রোক এটা। অযথা নিজের পরিস্থিতি জটিল করো না। কাকা যেন কিছুই জানতে না পারে যে তার স্ট্রোক হয়েছে। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকে যতক্ষণ পর্যন্ত নিজের রোগ বা অসুস্থ সম্পর্কে নিশ্চিত না জানে। কাকা তারা এই বিষয়টা জানলেই চিন্তা করা শুরু করবে, আর তার জন্য তিনি বারবার অসুস্থ হয়ে পড়বে। প্রতিদিন টাইমলি থেরাপি নিলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বের হবে। ডাক্তার বের হলেই সব কিছু জানতে পারবে। কান্না করবে না এভাবে, এখানে কিছুই হয়নি ওনার। কিছুক্ষণ পর দুজনের কান্না থেমে যায়। রায়া চোখ মুখে পানি দিতে চাইলে ইহান তাকে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। ওয়াশরুমের বাইরে একটা ছোট্ট জায়গায় উজু করার ব্যবস্থা করা। রায়া সেখানেই চোখে মুখে পানি ছিটিয়ে নেয় একটু। রায়া ওখান থেকে বেরিয়ে আসলে ইহান পকেট থেকে রুমালটা বের করে রায়ার দিকে এগিয়ে দেয়। রায়া নির্দ্বিধায় সেটা নিয়ে মুখ মুছতে মুছতে বলে, কি হয়েছিল আব্বু? বড় কিছু হবে না তো? কিছু হবে না, চিন্তা করার কিছুই নেই। কিভাবে বুঝলেন আব্বু স্ট্রোক করেছে? এর আগে তো কোনোদিন এমন হয়নি। তোমার মা কল দিয়েছিল। আল্লাহ হয়তো সেই কারণেই আমাকে কাজে বাড়িতে সামনে দিয়ে পাঠিয়েছিল। আমি বাড়ির ওইটুকু পার হতেই ফোন বেজে ওঠে। কাকে কান্না করছিল। আমি জিজ্ঞাসা করি যে কি হয়েছে। তখন তিনি কান্না করতে করতেই বললেন যে কাকা ওয়াশরুম থেকে বের হতে গিয়ে ফ্লোরে পড়ে গিয়েছে। বাম্পা নিয়ে চলাচলে অসুবিধা হচ্ছে, কথাও আটকে আটকে আসছে মুখে। আমি তখনই বাড়িতে ফিরে গিয়ে ওনাকে নিয়ে বের হই। ভাগ্য ভালো থাকায় তাড়াতাড়ি গাড়িও পেয়ে যাই। রায়া রুমালটা ফিরিয়ে দিয়ে বলে, ডাক্তার বলেছে বাবা স্ট্রোক করেছে? প্রাথমিক ধারণা থেকে বলছে জাস্ট, এখনই হয়তো দেখে বের হবে। চলো এগিয়ে যায় ওই দিকে। রায়া আর ইহান কেবিনের সামনে যেতেই দেখে ডক্টর অলরেডি বেরিয়ে রাবিয়া বেগমের সাথে কথা বলছেন।
ইহান তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দাঁড়ায়। ডাক্তার ইহানকে দেখেই মুখে হাসি ফুটিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই ইহান, আমি যেটা ভেবেছিলাম সেটাই। তবে কেউ পেশেন্টের সামনে এসব নিয়ে আলোচনা করবেন না। পেশেন্টের সামনে অসুস্থ নিয়ে আলোচনা করলে সেটা বাজে ইফেক্ট পড়বে তার উপর। যতটা পারেন তাকে হাসি খুশি রাখার চেষ্টা করেন। আর উনি যেহেতু এলাকার চেয়ারম্যান, অনেক জটিল কাজ তাকেই করতে হয়, অনেক বড় দায়িত্বের বিষয়। আমি বলবো আশেপাশের এত এত চিন্তা ওনার মাঝে থাকলে আরও এমন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের করণীয় কি ডাক্তার? যদি পারেন তাহলে ওনাকে এসব থেকে বিরতি নিতে বলুন। আর তাছাড়া আপনি তো আছেন, চেয়ারম্যান শামসুজ্জামানের মতো আপনিও এখানকার মানুষের দায়িত্ব নিতে পারেন। আমরা জানি ওনার সব কিছু তো আপনিই দেখাশোনা করেন। ইহান জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলে, না না ডাক্তার, আমি ধীরে ধীরে এসব থেকে বেরিয়ে আসছি। নিজে একটা বিজনেস করছি আপাতত, এসব নিয়ে এগোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া দেখি কাকার চেয়ারম্যানের পদের আর খুব বেশি একটা সময়ও নেই। এই সময়টাকে ওনাকে আমি সাহায্য করব সব কিছুতে। আগামী থেকে এসবে আর জড়াতে দেব না। দেখুন যা ভালো হয় করুন। আমি আসছি তাহলে, আমার অন্য পেশেন্ট দেখতে হবে। চেয়ারম্যান সাহেব, আপাতত আজকের রাতটা এখানেই থাকুন, আগামীকাল বাসায় নেবেন। আপনারা গিয়ে দেখা করতে পারেন। কেউ উত্তেজিত হবে না, কান্নাকাটিও করবেন না ওনার সামনে, ওনার কিছু হয়নি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেবিনে ঢুকে দেখে শামসুজ্জামান সাহেব চোখের উপর হাত দিয়ে চোখ বুজে শুয়ে আছে। কারো উপস্থিতি বুঝতেই তিনি চোখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দরজার দিকে তাকান। সেখানে সবাইকে দেখে উঠে বসার চেষ্টা করতেই ইহান এসে ধরে তুলে বসিয়ে দেয়। রায়া গিয়ে পাশেই চেয়ার টেনে বসে। শামসুজ্জামানের হাতটা ধরে বলে, কেমন লাগছে এখন আব্বু? শামসুজ্জামান পিছনের বালিশটা এক হাত দিয়ে ঠিক করে নিয়ে বলেন, একদম ঠিকঠাক আছি। ডাক্তার বলেছিল শরীরটা একটু দুর্বল, তাই এরকমটা হয়ে গেছি। তোরা কেউ এত চিন্তা করিস না মা। রুমে সবার সাথে কথাবার্তা হয় টুকটাক। শামসুজ্জামানের শারীরিক উন্নতি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। রাবেয়া বেগম কথা বলছিলেন, এমন সময় ফোনটা বেজে উঠতেই ব্যাগ থেকে ফোন বের করতেই তার মুখের রংটা পাল্টে যায়। তিনি ফোনটা হাতে রেখেই বলেন, তোমরা কথা বলো, আমি একটু আসছি। রাবেয়া বেগম বাহিরে চলে গেলে রায়ার অদ্ভুত লাগে বিষয়টা। চিন্তা করতে থাকে, কে কল করলো যার কারণে তার মা এখানে কথা না বলে বাহিরে চলে গেল। ইহান এসে শামসুজ্জামান সাহেবের অন্য পাশে বসে কথাবার্তা বলতে থাকে। ইরিনা বেগমও বসে আছেন। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও রাবেয়া বেগমকে আসতে না দেখে রায়া নিজেই চেয়ার ছেড়ে উঠে বাইরে আসে। বাইরে আসতেই দেখে রাবেয়া বেগম কেবিনের দিকেই আসছেন। রায়ার সামনে এসে দাঁড়িয়ে যান তিনি। রায়া সন্দিহান চোখে চেয়ে বলে, কি হয়েছে আম্মু? কে কল করেছিল? রাবেয়া বেগম ভীত সন্ত্রস্ত হয়ে বলে, রায়া রাতের প্লেনের টিকিট কেটেছে, 12টায় ফ্লাইট। একা আসছে না, তার বিদেশিনী বউকে নিয়ে আসছে। এবার কি হবে? মানে আম্মু শোনো, ও ওর বউকে নিয়ে আসছে। আব্বু এমনিতে অসুস্থ, এসব নিয়ে আবার বাইরে ঝামেলা হলে আব্বুর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সেসব তোর বাবা মুখে না বললেও মনে মনে মেনে নিয়েছে। আমি চিন্তা করছি তোদের ব্যাপারে। আমাদের ব্যাপারে কেন? তোকে আর ইহানকে নিয়ে। তোমার ছেলে আমার সংসার দিকে চোখ দিলে আমি ওর চোখ তুলে নেবো আম্মু, মাথায় রেখো। রায়া ভেতরে চলে যায়। রাবেয়া বেগম গম্ভীর চিন্তায় পড়ে যায়, এবার কি হবে। হাসপাতাল থেকে সবার বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যায়। ইহান হাসপাতালের গেটে গাড়ি নিয়ে সবার জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে গাড়ি করে 9টার মধ্যেই বাড়ি ফিরে যায়। রায়া মা বাবার সাথে নিজেদের বাড়িতেই যাবে, তখন ইহান তাকে ডাক দেয়। রায়া মা বাবাকে বাড়ির ভেতরে যেতে বলে এগিয়ে যেতেই বলে, আমি গিয়ে ফ্রেশ হই, মাথাটা খুব ধরেছে। গোসল দিলে হয়তো একটু ভালো লাগবে। তুই কাকার সাথেই থাক একটু। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন আপনি। ঠিক আছে। ইহান বাড়ির দিকে রওনা দেয়। গেটের ভিতরে প্রবেশ করলে রায়া নিজেও এবার বাড়ির ভিতরে প্রবেশ করে। বিকেল প্রায় 4টা। রায়া গোসল দিয়ে বের হয়। সকালবেলা বাড়িতে গিয়েছিল, সেখানেই সারাক্ষণ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। রায়া ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়াল করে ইহান আগের মতোই অন্যদিকে হয়ে শুয়ে আছে। রায়া চুল মুছতে মুছতে ইহানের দিকে যায়। ইহান যেদিকে মুখ করে শুয়ে আছে, রায়া সেখানে সামনে গিয়ে দাঁড়ায়। ইহানের তখনও চোখ পিটপিট করছে। ইহানের চোখ পিটপিট করা দেখে রায়া হেসে ফেলে।
ইহান অন্য পাশ হলে রায়া টেনে তার পাশে করে ইহানকে। ইহান তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। রায়া তখন ইহানের মুখের উপর চুল ঝাড়লে ইহানের মুখে ছিটে ফোটা পানি পড়ে। ইহান চোখ খুলেই বলে, কি হচ্ছে? ঘুমের অভিনয় বন্ধ করা হচ্ছে? কিসের অভিনয়? আমি ঘুমোচ্ছি, ঘুমোতে দে। যদি ঘুমাতে না দিই? নিজের ঘুম তো ঠিকই হয়েছে, তাহলে আমাকে কেন ঘুমোতে দিবি না? যা এখান থেকে। কোথায় যাব? যেখানে ইচ্ছে। রায়া নিজের মনে একবার হেসে বলে, আমি শাওনের কথা মুখে আনলে আপনি কি আগের মতো আমাকে চুমু খাবেন? ইহান ব্রুকুচকে রায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার অন্য পাশে ফিরে বলে, দুপুর থেকে অপেক্ষা করছিলাম, আপনার আসে কোনো নামই নেই। রায়া এবার বিছানায় উঠে গিয়ে ইহানের কাছে বসে। ইহানের মাথা নিজের কোলের উপর নিয়ে বলে, খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, না ঘুমালে তো চলে আসতেন তাই না? আর তাছাড়া একটু থাকছি, তাতে কি হয়েছে? আপনার বর যে একা একা ছিল, আপনাকে মিস করছিল সে বেলায়। আমিও মিস করছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক মিস করেছি। ও আচ্ছা। রায়া ইহানের রাগ ভাঙাতে ব্যস্ত। এমন সময় এশা এসে দরজায় নক করে। রায়া তাকে আসতে বললে এশা ভেতরে এসে বলে, রায়ান ভাইয়া এসেছে। এশার কথায় রায়ার মুখে যেন আষাঢ়ের মেঘ জমে। রায়া পা নামিয়ে বসে কিছু একটা ভেবে বলে, ওর বউ এসেছে? কই, শুধু ভাইয়াকে দেখলাম গাড়ি থেকে নামতে, আশেপাশে এবার সাথে কাউকে দেখি না। ইহান বিছানা ছেড়ে উঠে বসে রায়াকে উদ্দেশ্য করে বলে, যা দেখ গিয়ে, তোর গুণধর ভাই এসেছে বলে কথা, না জানি এবার কি কি যে করবে। এশা চলে যাওয়ার আগে বলে, আমি গেলাম, দেখো তোমরা কি করবে। এশা চলে গেলে রায়া ইহানকে বলে, আমার যেতে ইচ্ছে করছে, আবার ইচ্ছে করছেও না। অনেকদিন পর দেশে এসেছে ভাইয়া, তার জন্য দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিছু কারণের সামনে যেতে ভয় লাগছে। ইহান রায়ার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখে চোখ রেখে বলে, আমি নিশ্চয়ই তোকে ভরসা করতে পারি, তাই না? তুই আমাকে ভরসা করতে পারবি না? আমি বেশ বুঝতে পারছি ওরা আমাকে সহ্য না করতে পারাটা আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তোকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে আমি তোর জন্য ঠিক না, কিন্তু তুই তো জানিস আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। রায়া মুচকি হেসে ইহানের গালে হাত রেখে বলে, বলতে গেলে আমি আপনার প্রথম ভালোবাসা। আমার হয়তো অন্য কেউ ছিল, তবে সেটাকে ভালোবাসা বলবো নাকি মন্দবাসা বলবো আমি জানি না, সেসব কথা বাদ দিন। আমি এখন এবং ভবিষ্যতে শুধুমাত্র আপনাকেই চাইবো। আপনাকে আমি কিছুতেই হারাতে পারবো না। রায়ান কোনো ক্ষতি করবে না তো রায়া? সুযোগটাই পাবে না। ইহান আলতো করে রায়াকে জড়িয়ে ধরে। রায়াকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, ছোটবেলা থেকেই রায়ানের সাথে যে আমার একটা রেষারেষি, সেটা তো তুই জানিস। এখন যদি ওসব মনে করে কিছু করতে চায়, আমি কিন্তু ওকে করতে দেব না। কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ভাই হয়ে আর যাই হোক, নিজের বোনের সংসার নিশ্চয়ই ভাঙবে না। সেরকম হলে তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। রায়া তৈরি হয়ে নিলে ইহান আর রায়া দুজন একসাথে বাড়ি থেকে বের হয়। ইহান নিজের কাজের উদ্দেশ্যে আর রায়া ইহানকে বিদায় দিয়ে নিজের বাড়িতে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে বাবা আর ভাইয়ের কথা শুনতে পায় রায়া। রাবেয়া বেগমকে রান্নাঘর থেকে বের হতে দেখে রায়া আগের সেদিকে এগিয়ে যায়। মেয়েকে দেখেই রাবেয়া বেগম বলে ওঠেন, রায়ানের সাথে দেখা হয়েছে তোর? রায়া এদিক ওদিক দেখে বলে, না হয়নি। তোমার ছেলের বিদেশি বউ কোথায়, দেখছি না কেন? রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন সে বাসায় ফিরে বলছে বিয়ে নাকি করেনি। কি বলো? সেদিন তো সে নিজেই কল করে বললো ওখানকার একজনকে বিয়ে করে নিয়েছে। বিয়েটা নাকি শেষ পর্যন্ত হয়নি। মেয়ে ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি, আর ধর্ম পরিবর্তন না করলে তো বিয়ে হবে না, সেজন্য বিয়েটাও হয়নি। ও আচ্ছা, তাই বলো। বিয়ে হয়নি এ কথা এতদিন জানায়নি কেন? আর তোমার ছেলে কি একেবারে চলে এসেছে এখানে? বলেছে তো তাই, তোর আব্বুর সাথে কথা বলছে, সে এখন রাজনীতিতে যোগ দিবে। মুখের কথা নাকি রাজনীতি? সেসব ওরা বাবা ছেলে বুঝে নেবে। তুই চল রুমে, চল দেখা করবি। চলো। রাবেয়া বেগমের পিছে পিছে রায়া নিজেও রুমে প্রবেশ করে। রায়াকে দেখেই রায়ানের মুখে হাসি ফুটে যায়। বসা থেকে উঠে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। খানিকক্ষণ পর রায়াকে ছেড়ে বলে, কেমন আছিস বোন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এত কিছুর পর যে ভালো আছিস এটা শুনে ভালো লাগছে। আমার বোনটা বড় হয়ে গেছে, কষ্ট লুকাতে শিখে গেছে। বড় হয়েছি ঠিক আছে, কিন্তু কষ্ট নেই তো লুকাবো কেন? কষ্ট লুকানোর মেয়ে আমি নই ভাইয়া, সেটা তুমি ভালোভাবেই জানো। আমি এখন এসে গেছি না?
আমার বোনের আর কোনো কষ্ট থাকতে দিব না। আমার এমনিতেও কোনো কষ্ট নেই ভাইয়া, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি সব জানি রায়া, তুই যতই বলিস তোর কোনো কষ্ট নেই। আমি তোর ভাই, আমি জানি তুই কোনো পরিস্থিতিতে আসিস। ইহানের সাথে তোর বেশি দিন থাকতে হবে না। তুই আজকে থেকে আর ওই বাড়িতে যাবি না, আমি যেতে দিব না আর তোকে। রায়ার এতক্ষণে খারাপ লাগতে শুরু করে। রায়ানের এমন কথা তার মোটেও আর ভালো লাগছে না। রায়ানের কথা জবাব না দিয়ে বাবার দিকে তাকায়। শামসুজ্জামান ততক্ষণ মেজার দিকে চুপচাপ তাকিয়ে রাগে ফুঁসছেন ছেলের কথা শুনে। এক পর্যায়ে তিনি আর চুপ থাকতে না পেরে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, রাবেয়া, তোমার ছেলেকে এবার থামতে বলো। সে রাজনীতিতে আসতে চেয়েছে, আমি মেনে নিয়েছি। প্রয়োজনে আমি অবসরে গিয়ে আমার জায়গায় তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ের সংসার নিয়ে তাকে ভাবতে হবে না। আমি জেনে শুনে আমার মেয়েকে আমি ইয়ানের হাতে তুলে দিয়েছি। আমার মেয়ে সুখী, তার ব্যাপারে আর কারো কোনো কিছু ভাবতে হবে না। রায়ের জন্য একমাত্র আল্লাহ, তারপর তার স্বামী যথেষ্ট। রায়ান বাবার দিকে এগিয়ে এসে বলে, ও ছোটবেলা থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে। তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো। আমার মায়ের অবস্থা জানি না। আমার বোনটা একমাত্র ছিল যে কিনা তোমাদের সবার বাইরে এসে আমাকে সাপোর্ট করতো। তাকেও ওই এহান আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি সেটা কিছুতেই হতে দেব না। ও আমার বোনকে ভালো রাখবে না। ছোটবেলা থেকে আমার সাথে যে প্রতিযোগিতা করছে, সেটাই জেতার জন্য আমার বোনকে বিয়ে করেছে। তোমরা কেউ এহানের আসল রূপটা দেখোনি। শামসুজ্জামান বলে ওঠেন, নিজে যা বুঝবে সেটা সবসময় হয় না বা হবেও না। দেশে এসেছ, কোনো বিপদ না ডেকে ভালোভাবে থাকো। আমি তোমার বাবা, তোমার পাশে আছি। শুধু রায়কে নিয়ে তোমার চিন্তা বাদ দাও। রায়ান চিৎকার দিয়ে বলে ওঠে, রায়া আমার বোন হয় বাবা। ওর ব্যাপার আমি 100 বার ভাববো। ওর উপর আমার অধিকার আছে। রায়া এবার রায়ানের দিকে এগিয়ে গিয়ে তার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভাইয়া হও তুমি আমার ওপর তোমার অধিকার আছে, কিন্তু আমার সংসারের ওপর তোমার কোনো অধিকার নেই। আমার সংসার বা ইহানের দিকে নজর দিলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়া হও। আমি বারবার তোমাকে বলেছি যে আমি ইহানের সাথে ভালো আছি। আজকের কথার পরও যদি আমার সংসারের দিকে আঙুল তোলো, তাহলে আমি কিন্তু তোমার হাত কেটে নেব বলে রাখলাম। আমার আর ইহানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তুই কাকে চাইছিস বল, আমাকে নাকি ইহানকে? রায়ানের কথায় রায়া সাফ সাফ জানিয়ে দেয়, আমার জীবনে আমি তোমাদের দুজনকেই চাই। এখানে ফয়সালা তোমার হাতে। তুমি আমার জীবনে থাকতে চাও কি না, আমি তোমাদের কাউকেই ছাড়তে চাই না। তোমাদের দুজনের মধ্যে একজন আমার নিজের ভাই আর অন্যজন আমার স্বামী। দুজনে আমার কাছে দুরকম স্পেশাল। তুই আর কোনোদিন এ বাড়িতে আসবি না রায়া। বাড়িটা তোমার নয়, এটা আব্বুর বাড়ি। আব্বু যদি আমাকে নিষেধ করে এখানে আসতে, তাহলে আমি ভেবে দেখব। তুই আজ থেকে আমার বোন না। আর তাছাড়া আমি আমার চিরশত্রুকে কখনো ভালো থাকতে দিব না। সব কিছু কেড়ে নিয়েছে ও আমার থেকে। কেউ তোমার থেকে কিচ্ছু করে নেয়নি ভাইয়া, তুমি সব কিছু অবহেলায় হারিয়েছো। নিজের দিকটা একটু ভেবে দেখো, কি কি করেছো তুমি খেয়াল করো। ছোটবেলা থেকে আব্বু আম্মু যেমন আমার ভুল নিয়ে পড়েছিল, এখন তুইও ওই রকমই করছিস। আমার দিকটা আমাকেই বুঝতে হলো। তোরা তো কেউ বুঝলি না একটু। আমাকে কেন সব কিছু বুঝতে হবে? ছোটবেলা থেকে আমি পড়াশোনা কম করতাম জন্য সবসময় কথা শুনতে হতো। বড় হওয়ার পর এহান বাইরে পড়তে গেল, তার জন্য আমাকেও পাঠানো হলো। ও ফিরে এসেছে ব্যবসার পাশাপাশি আব্বুর সাথে রাজনীতিতে পা রাখলো। আব্বু ওকেও বেশি ভালোবাসতে শুরু করলো। সব দিক থেকে আমি পিছিয়ে গেছি, এমনকি ভালোবাসার দিক থেকেও। রাবেয়া বেগম এতক্ষণ চুপ করে থাকলেও আর চুপ থাকতে পারেন না। ছেলেটা যে তার নিজের, ছেলে যেমনই হোক সে তার গর্ভে ধারণ করা। রাবেয়া বেগম রায়ানের কাছে গিয়ে বলেন, অনেক তো হলো, এবার থাম বাবা। দেখ, তুই ইহানকে যেমন ভাবিস ছেলেটা সেরকম না। আমি জানি আমার ছেলে কোনো ভুল করবে না। রায়া ইহানের সাথে খুব ভালো আছে। শামসুজ্জামান উঠে ছেলের দিকে এগিয়ে আসেন। ছেলের কাঁধে হাত রেখে বলেন, তুই কিছুই হারাসনি বাবা। তুই নিজের জিদের জন্য সব কিছুর থেকে দূরে সরে গেছিস। তুই একবার তোর এই শক্ত আবরণ ছুঁড়ে বাইরের মানুষের সাথে মিশে দেখবি সবই তোরেই আছে। আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু তোর চেয়েও বেশি না। তুই আমাদের কোনোদিন বোঝার চেষ্টাই করিসনি। একটু বোঝার চেষ্টা কর, দেখবি ইয়ান আর তোর তুলনা কোনোদিনও করা হয়নি। ইয়ান তোর শত্রু না, তোর থেকে কিছু কেড়েও নেয়নি।
রায়ান কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। রায়া তার বাবার কাছে গিয়ে বলে, আপু, ভাইয়া কোনো অঘটন ঘটাবে না তো? শামসুজ্জামান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, বাই হয় সে তোর বোনের সংসারে সে ক্ষতি করবে না। ওকে নিয়ে তোর যে ভুল ধারণাটা আছে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওকে কোথাও যেতে দিব না আমি। রায়ান যত আমাদের কাছাকাছি থাকবে সব কিছু সে বুঝতে পারবে। তুই নিশ্চিত থাক মা, তোর ভাই এমন কিছু করবে না যাতে তুই কষ্ট পাস। রায়া তার বাবাকে আলতো করে জড়িয়ে ধরে। শামসুজ্জামান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে থাকেন, রায়ান কি সব বুঝবে? হেমন্তের শেষের দিকে সপ্তাহখানেকের মধ্যেই বসন্তের আগমন ঘটবে, আর এর মাঝেই কেটে গিয়েছে বেশ কিছু মাস। গত রাতেই রায়া ইহানের জন্য ব্যাগ গুছিয়ে রেখেছে। ইহান 6.5 মাসের জন্য দুবাই যাবে কাজের সূত্রে। ইন্টারন্যাশনাল একটা প্রজেক্টের কথা চলছে, সে সূত্রেই তাকে বাইরে যেতে হচ্ছে। বিকেলেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা তার। রায়া গতকাল ক্যালেন্ডারের তারিখ খেয়াল করে হিসাব করে কিছু একটা আন্দাজ করে বিকেলেই বের হয়ে প্রেগন্যান্সির কিট সংগ্রহ করে রেখেছে। ভোর হতেই সে ফজরের নামাজ আদায় করে নেয়। ইহানও তার সাথেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে চলে গিয়েছে। রায়া নামাজ শেষ করে কিছুক্ষণ সেখানেই বসে থাকে। সে যেটা সন্দেহ করছে সেটা কি আসলেই সঠিক কিনা সেটা নিয়ে ভাবছে সে। যদি কোনোভাবে সেটা ভুল প্রমাণিত হয় তাহলে বিষয়টা একটু মর্মান্তিক হবে, তাই সে কাউকে কিছু জানায়নি। রায়া জায়নামাজ ছেড়ে উঠে প্রেগনেন্সির কিট হাতে নিতেই ইহান চলে আসে। ইহানকে দেখে সে কিটটা লুকিয়ে ফেলে। ইহানের প্রতিদিনের অভ্যাস ফজরের নামাজ আদায় করে এসেই রায়াকে নিয়ে হাঁটতে বের হয়। সকালবেলার আবহাওয়াটা দুজনের উপভোগ করার হয়। আজকেই তো ইহান চলে যাবে, আর কতগুলো মাস দুজনের একসাথে থাকা হবে না, সময় কাটানো হবে না। তাই আজকে যেন কোনো কিছুর অন্যথা না হয়, কমতি না থাকে। তাই ইহান রায়ার কাছাকাছি এসে বলে, বের হওয়ার জন্য রেডি? রায়া আমতা করে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কোথায় যাবি? ও ওয়াশরুম যাব। যা, এসব আবার বলতে হয় নাকি? আপনি তো জিজ্ঞেস করলেন, আমার কি দোষ? আচ্ছা আচ্ছা, যা, আমি অপেক্ষা করছি। রায়া ইহানকে অপেক্ষা রেখে ওয়াশরুমে চলে যায়। কোনো অন্যায় না করেও আজ কেমন যেন ভয়ে তার বুক কাঁপছে। মনে হচ্ছে এখনই সবকিছু উল্টে পাল্টে যাবে। ওয়াশরুমে গিয়ে 5 মিনিট হয়ে যাওয়ায় ইহান দরজার কাছে এসে বলে, সূর্য উঠে যাচ্ছে, এতক্ষণ কে ওয়াশরুমে থাকে? এই, তুই কি ফোন নিয়ে গিয়েছিস ভেতরে? রায়া ইহানের ডাকে সাড়া না দিয়ে কিটের দাগ পর্যবেক্ষণ করছে। এক দাগ স্পষ্ট বোঝা গেলে দ্বিতীয় দাগ স্পষ্ট হবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করছে সে। কিছু মুহূর্তের মধ্যেই অস্পষ্টভাবে কিটে দ্বিতীয় দাগ দেখা দিতেই রায়ার চোখে পানি দেখা দেয়। রায়ার চোখে পানি দেখা দিলেও মুখে যেন হাসির রেখা স্পষ্ট। রায়া প্রেগনেন্সির কিট হাতে নিয়েই বাইরে চলে আসে। ইহান ততক্ষণে পাঞ্জাবি চেঞ্জ করে কালো রঙের টি শার্ট পরে নিয়েছে। রায়াকে দেখেই হাতে ঘড়িটা ঠিক করতে করতে এগিয়ে আসে। এত দেরিতে বের হয়েছে বলে কিছু বলবে ঠিক তখনই সে খেয়াল করে রায়া চোখে পানি। রায়া চোখের পলক ফেলতেই চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রায়াকে কান্না করতে দেখে অস্থির হয়ে যায় ইহান। রায়ার 2 বাহুতে হাত রেখে রায়ার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়া? তোর চোখে পানি কেন? আমি কোনো ভুল করেছি? রায়া কিছু বলছে না দেখে ইহান আবার বলে, প্লিজ কান্না করিস না রায়া, বল আমাকে কি হয়েছে তোর? রায়া চোখের পানি মুছে হাসতে থাকে। দারুণ স্নিগ্ধ সে হাসি। কান্না করার পরই রায়ার হাসি দেখে দ্বিধায় পড়ে যায় ইহান। শুকনো ঢোক গিলে রায়াকে আবারও প্রশ্ন করে ইহান, কি হয়েছে রায়া, তুই ঠিক আছিস তো? রায়া হাসতে হাসতে বলে, কেন, আমার ব্যবহারে কি মনে হচ্ছে আমাকে পাগলে বা জিনে ধরেছে এমন কিছু? ইহানও এবার মজার ছলে বলে ওঠে, তুই নিজেই যেহেতু এভাবে বলছিস তাহলে আমার সন্দেহই ভুল। এবার বল, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, তবে হবে। কি হবে? সেটা তো আমি জানি না, আর হওয়ার আগে জানতেও চাই না। মানে কি বলছিস বল তো, মাথা ঠিক আছে? আমার বউ কি পাগল হয়ে গেল? পাবনা দিয়ে আসবো? নূর, নিন এটা দেখুন। রায়া ইহানের হাতে প্রেগন্যান্সির কিট ধরিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। ইহানের হাতে কিটটা উল্টো হয়ে থাকায় সোজা করে দেখতেই ইহানের চোখ বড় বড় হয়ে যায়। এক প্রকার চিৎকার দিয়ে বলে ওঠে, আমার বউ মা হবে? রায়া ব্রুকুচকে বলে, অন্য পুরুষ হলে বলে উঠতো আমি বাবা হতে চলেছে, আর আপনি? ইহান নিজেকে এবার নিয়ন্ত্রণ করতে না পেরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আজ তার অসম্ভব আনন্দের দিন। এই দিনটা হয়তো নারীর সাথে পুরুষকেও আনন্দ দেয়। নারী যেমন প্রথমবারের মতো মাতৃত্ব কি সেটা বুঝতে পারে, ঠিক তেমন বাবার দায়িত্বটা কি সে সম্পর্কেও একটা পুরুষ আন্দাজ করতে পারে।
কিছুক্ষণ পর ইহান রায়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রায়ার হাতে একটা চুমু খেয়ে হাতটা বুকের সাথে ধরে রেখে বলে, এক অন্যরকম খুশি তুই আমাকে দিলি আজ রায়া। আমি বাবা হব, ছোট ছোট আঙ্গুল আমি ছুঁয়ে দেখতে পারবো। তোর পরে সে হবে আমার নিজের মানুষ, আমার আর তোর অংশ। রায়া উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। ইহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই এখানে বসে থাক, আমি আম্মিকে খবরটা দিয়ে আসছি। কথাটা বলে ইহান মায়ের রুমের দিকে রওনা দিয়ে দেয়। রায়ার খেয়াল হতেই ইহানকে ডেকে বলে, প্রেগনেন্সি কিটটা তো দিয়ে যান, ওটা তো আপনার হাতে। রায়া বিছানাতেই বসেছিল। ইরিনা বেগম আর এশা দৌড়ে রুমে চলে আসে। ইরিনা বেগমকে পেছনে ফেলে রেখেই এশা এসে রায়াকে জড়িয়ে ধরে। এশা মিষ্টি হেসে বলে, আমি ফুপি হব, আমি তো ভাবতেই পারছি না যে আজকের সকালটা এত ভালো হবে। এশা রায়াকে ছেড়ে দিয়ে বলে, তোমরা কথা বলো, আমি বরং তোমাদের বাড়িতে খবর দিয়ে আসি। আজকের এত খুশির খবর রায়ান ভাইয়া নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবে না। ইরিনা বেগম এশাকে বলেন, হ্যাঁ যা, খবরটা দিয়ে আয়, সবাইকে নিয়ে চলে আসবে। এশা রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইহান রুমে আসে। ইরিনা বেগম রায়ার দুই গালে হাত রেখে কপালে একটা চুমু খান। পাশে বসে রায়ার দুই হাত ধরে বলেন, আমি কদিন হলো ভাবছিলাম তোকে বলবো যে অনেকটা সময় তো নিলি, এবার একটা নতুন অতিথি নিয়ে আয়। জানিস তো একটা ছোট্ট প্রাণ পারে সব সমস্যার সমাধান করতে, যা আমরা বড় মানুষগুলো পারি না। এই যে দেখ রায়ান কারোর সাথে কথা বলে না এতগুলো মাস, এখন যদি শোনে যে সে মামা হবে তাহলে কি আর রাগ করে থাকতে পারবে? পারবে না। কিন্তু এখন থেকে ধীরে ধীরে রাগটা মোমের মতো গলে যাবে। পাশ থেকে ইহান বলে ওঠে, ছোটবেলা থেকেই আমি কিছু না করেও কেমন দোষী ওর কাছে। সব ঠিক হয়ে যাবে, তোরা দুজন সমবয়সী তাই এমন। তিনজনের অনেকক্ষণ ধরেই কথাবার্তা চলতে থাকে। এত খুশির মাঝেও রায়ার মনটা কেমন করছে। মনে মনে ভাবছে, রায়ান কি আসলেই ঠিক হবে, মেনে নেবে সবকিছু? রাবেয়া বেগম এবং শামসুজ্জামান সাহেব এশার মুখে খুশির সংবাদ শুনতেই তাড়াহুড়ো করে রায়ার কাছে চলে যায়। এশা গিয়ে রায়ানের রুমের দরজায় নক করে। রায়ান তখনও ঘুমে। বারবার দরজায় নক করার শব্দে রায়ানের ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখ ডলতে ডলতে দরজা খুলে দেখে এশা দাঁড়িয়ে। মেয়েটার মুখে হাসি লেগে আছে। রায়ান বিরক্ত স্বরে বলে ওঠে, কি চাই এখানে? সকাল সকাল সূর্য না উঠতেই ডাকছিস কেন? খুশির খবর আছে ভাইয়া, সেই খবরই তো দিতে এলাম। পরে দেওয়া যাচ্ছিল না? খুশির খবর গরম গরম দিতে হয়, আর দুঃখের খবর রয়ে শুয়ে পরিস্থিতি বুঝে জানাতে হয়। কি খবর বলে এখান থেকে চলে যা, ঘুমাতে দে আমায়। খবর জানতে হলে আমাদের বাড়ি যেতে হবে আপনাকে। এশা, তুই ভালো করে জানিস আমি তোদের বাড়ি যাই না। কিন্তু আজ তো যেতেই হবে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ, যা। এশা রায়হানের বাহু ধরে টেনে রুমের বাইরে নিয়ে আসতে আসতে বলে, আজ কোনো কথাই শুনবো না, চলুন না প্লিজ। হাত ছাড় এশা, আমি তোর ভাই এহান নই। রায়ান ভাই তো। হাত ছাড় এশা। এশা রায়ানের হাত ছেড়ে বলে, যাবেন না আপনি? আপনার আব্বু আম্মু কিন্তু আমাদের বাসায় চলে গেছে। হয়েছেটা কি? বুঝতে পারছেন না? কি বুঝবো? আপনি মামা হতে চলেছেন আর আমি ফুপি হতে চলেছি। রায়ান এশার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, ও আচ্ছা। এশা ব্রুকুচকে বলে ওঠে, শুধু ও আচ্ছা? তো কি মেয়েদের মতো খুশিতে লাফাবো নাকি? প্রয়োজনে সেটাও করতে পারেন, মামা হবেন আর লাফাবেন না, এটা কেমন কথা? যা বাড়ি যা এখন। ইস, ফোনটা আনলে ভালো হতো, আপনি লাফাতেন আর আমি ছবি তুলে রাখতাম, ভবিষ্যতে বাচ্চাকে দেখানো যেত। গেলি তুই? আপনাকে যেতে বলেছে, আপনি না গেলে আমিও যাচ্ছি না। থাক, তুই এখানে দাঁড়িয়ে থাক। আপনি কি আবার রেডি হয়ে আসবেন? রেডি হতে হবে না, লুঙ্গি পরে আসেন। এশা, যা তুই এখান থেকে। রায়া আপু আপনাকে যেতে বলেছে, আমরা সবাই আপনার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে আসুন। এশা আর কথা না বাড়িয়ে সেখান থেকে নিজেদের বাড়িতে চলে আসে। সবাই রুমে একসাথেই ছিল। এশাকে একা ফিরতে দেখে রায়ার একটু মন খারাপ হয়ে যায়। ইরিনা বেগম এশাকে জিজ্ঞেস করেন, এশা, রায়ান আসলো না? এশা মুখটা মলিন করে বলে, আসবে না হয়তো। রায়া উৎসুক চোখে ইহানের দিকে তাকায়। ইহান ইশারায় রায়াকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। এত খুশির দিনেও রায়ার মনের একটা কোণে খারাপ লাগা থেকেই যাচ্ছে। এরকম একটা দিনে সবাই কাছে থাকলেও তার একমাত্র ভাই তার থেকে দূরে।
রায়ার মন খারাপের চিহ্ন স্পষ্ট। সারাদিন দেখেছে ইহান। দুপুরবেলা কাজের জন্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কল দিয়েছিল সময় পিছানো যায় কিনা সেটা জানতে। সেখান থেকে জানিয়েছে ইহান আগামী মাসে যে ট্রেনিংয়ে জয়েন করতে চেয়েছিল সেটা এই সপ্তাহে জয়েন করতে পারলে 1.5 মাসের মধ্যে কাজ সম্পর্কে সব জানা কমপ্লিট হয়ে যাবে। এমনকি সে ওখান থেকেই কাজ পেয়ে যাবে। রায়াকে এই অবস্থায় রেখে যেতে মন টানছে না ইহানের। তার এই কাজের জন্য সংসার চলবে না এমন কিছু নয়। এক্সট্রা সুযোগ পেয়েছিল সে নিজের কোম্পানিটা দাঁড় করানোর। শুরুর দিকেও খুব একটা খারাপ চলছে না। ইহান সিদ্ধান্তহীনতায় ভুগলেই সে 2 রাকাত নামাজ পড়ে নেয় যেন সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সহায়তা পেতে পারে। রায়া ইরিনা বেগমের রুমে বসে গল্প করছিল। ইহান নামাজ আদায় করে যায় নামাজে বসে বসে ভাবছে কি করবে। রায়ার পাশে থাকবে নাকি ক্যারিয়ারে চিন্তা করবে সে। বেশ কিছুক্ষণ কেটে যায়। বাহিরে যাওয়ার ব্যাপারে কিছুতেই মন টানছে না তার। প্রেগনেন্সি অবস্থায় একটা মেয়ের সব থেকে বেশি প্রয়োজন তার স্বামীকে। আর এই সময়টাই সে যদি দূরে থাকে তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না বলে ভাবতে থাকে ইহান। সফলতা দেরিতেই আসুক, আগে নিজের মানুষকে ভালো রাখবে বলে সিদ্ধান্ত নেয় ইহান। অতঃপর এই খুশির দিনে সে রায়ার চোখে পানি দেখবে না বলে ঠিক করে ইহান। জায়নামাজ থেকে উঠে সেটা ভাঁজ করে রাখার সময় ইরিনা বেগম রুমে প্রবেশ করেন। ইহানকে উদ্দেশ্য করে বলেন, তুই কি বাইরে যাচ্ছিস? মায়ের গলা শুনেই ইহান পিছনে ফিরে তাকায়। মাথার টুপিটা টেবিলে রাখতে রাখতে বলে, এখন কি যাওয়া উচিত হবে মা? এখন তো চলছেই, ভালোই চলছে। গেলে ভালো হতো, তবে না গেলে কোনো ক্ষতি হবে না। রায়ার এমন অবস্থায় ওকে ছেড়ে যাওয়াটা বোধ হয় উচিত হবে না। আমি সেটাই ভাবছিলাম, না গেলেও যদি চলে তাহলে থেকে যা। জীবনে অনেক সফলতা আসবে ইনশাল্লাহ। মেয়েটার এই অবস্থা আসলেই তোর দূরে থাকা ঠিক হবে না, কারণ আমরা মা শাশুড়ি যতই থাকি না কেন স্বামী হচ্ছে সবচেয়ে বেশি আপন মানুষ। ইরিনা বেগম থেমে আবার বলে, মেয়েটা এই ভালো একটা দিনেও কেমন মনমরা হয়ে আছে। রাইয়ানও আসলো না, আবার তুইও চলে যাচ্ছিস ভেবে আরো বেশি মন খারাপ করে আছে। আমি যাব না আম্মি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার পরিবার আগে, তারপর সব কিছু। আর তাছাড়া আমাদের যা কিছু আছে তোমার নাতি নাতনি খেয়ে যেতে পারবে, তাই না? আমার এত চাপ নেই। ইহানের কথাই হেসে ফেলে ইরিনা বেগম। ইহানও মাথা চুলকে মুচকে হাসতে থাকে। ইরিনা বেগম ইহানের অবস্থা দেখে ভাবেন এই ছেলেটাই বছরখানেক আগে কতটা গম্ভীর ছিল, আর এখন রায়ার সাথে থাকতে থাকতে সেও রায়ার মতোই মিশুকে হয়ে গেছে। ইরিনা বেগম হাসি থামিয়ে বলেন, চল আমার রুমে। মেয়েটা মন খারাপ করে বসে আছে, এখনই গিয়ে বলবি যে তুই কোথাও যাচ্ছিস না, তুই এখানেই থাকবি। আর তুই নিজেও রাইয়ানের সাথে কথা বললেও তো পারিস বাবা, রাইয়ানটাও কেমন হয়ে গেছে। আচ্ছা আম্মি, কথা বলে নেব আমি। এখন চলো যাই। দুজন রুম থেকে বের হবে এমন সময় রায়ার চিৎকার শুনতে পায়। রায়ার চিৎকার শুনেই ইহানের মুখের হাসি যেন উবে যায়। কপালে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। রায়ার কি হলো? এত জোরে চিৎকার দিয়ে উঠলো কেন? ইহান দৌড়ে মায়ের রুমের দিকে চলে যায়। ইরিনা বেগমও আর দেরি না করে ইহানের পিছে পিছে ছুটে যায়। ইহান রুমের দরজায় পৌঁছাতেই দেখে রায়া এশার সাথে হাসছে। হাসিটাও কেমন অন্যরকম, বারবার হাত দেখছে সে। ইহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, চিৎকার দিলে কেন? এশা হাসতে হাসতে বলে, ওই যে আপু বিছানায় হাত দিয়েছে মাথার বালিশের দিকে, আর বিড়াল হাতে খামচি দিয়ে ধরে ফেলেছে, তাই চিৎকার দিয়েছে ভয়ে। ইহান যেন হাঁপ ছেড়ে বাঁচে। ইরিনা বেগমও ততক্ষণে চলে এসে সব শুনে নিয়েছেন। ইরিনা বেগম রায়াকে বলে, বেশি ভয় পেয়েছিস? হাত কি কেটে গেছে? রায়া স্পষ্টভাবেই জবাব দেয়, না বড় মা, আমি এশার সাথে কথা বলতে বলতে পেছনে না থেকে বালিশের দিকে এমন হয়েছে, দেখিনি জন্য হঠাৎ এমন হয়ে ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার যা রুমে যা, রেস্ট নে একটু, তাহলে ভালো লাগবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু শোনো, সকাল থেকে তোমরা যেমন করছো আমার মনে হচ্ছে আমি অসুস্থ মানুষ। এত যত্ন নেওয়ার কিচ্ছু নেই। খারাপ শাশুড়ি হতে পারছিস? না, তা কখন বললাম? এই সময় মেয়েদের যত্নের ভালোবাসার প্রয়োজন। এখন যা রুমে যা। তোর এইসব যেহেতু ভালো লাগছে না, তাহলে তোর জন্য দরজার শাশুড়ি হওয়াই উচিত। আমার ভালো শাশুড়ি লাগবে, শ্বশুর তো বেঁচে নেই যে শাশুড়ি খারাপ হলে শ্বশুরকে আরেকটা বিয়ে দেবো। ইহান, রাবেয়াকে নিয়ে যাবি তুই। রায়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। ইহানও রায়ার পিছু পিছু চলে যায়। রায়া সামনে রাখা চেয়ারটায় বসে। আশেপাশে তাকিয়ে ইহানের ব্যাগপত্র না দেখে জিজ্ঞেস করে,
আপনার ব্যাগপত্র কোথায়? বের হবেন কখন? ইহান রায়ার দিকে এগিয়ে এসে মেঝেতে বসে রায়ার কোলে মাথা রেখে বলে। বউকে ছেড়ে কোথাও যাব না। রায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? যাবেন না মানে? যাব না মানে যাব না। কিন্তু কেন? বাইরে গেলে অনেকটা সময় ওখানেই থাকতে হবে, যেটা আমি একদমই চাই না। সত্যি যাবেন না নাকি আমার সাথে মজা করছেন? আমি আমার বাচ্চার মাকে রেখে কোথাও যাচ্ছি না। আমি তোর এই অবস্থায় তোর পাশে থাকতে চাই রায়া। তুই যেন একাকিত্ব কি সেটা বুঝতে না পারিস, তার জন্য আমি সবসময় তোর কাছে থাকবো। পৃথিবীর সব পুরুষ কি তার ব্যক্তিগত নারীর প্রতি এত যত্নশীল? সেটা জানি না, কিন্তু তোর ব্যক্তিগত পুরুষ খুব ভালোবাসতে জানে। এই ভালোবাসা সারা জীবন আমার জন্য রেখে দিন। এই ভালোবাসার ভাগ কাউকে দিয়েন না কখনো। ভালোবাসা এক একজনের জন্য এক এক রকম। তোর জন্য যে ভালোবাসা সেটা শুধু তোর জন্যই। ভালোবাসি আপনাকে, আপনার চেয়েও বেশি। ইহান মুচকি হেসে রায়াকে আবারও জড়িয়ে ধরে, তার সাথে একদম মিশিয়ে যায়। রায়া ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ইহান সন্ধ্যার পর রায়াকে নিয়ে একটু বেরিয়েছে রায়ার মনটা ভালো রাখতে। অনেকগুলো দিন দুজনের একসাথে বের হওয়া হয় না। প্রেগনেন্সির খবর শুনে কেউ রাজি হতে চায় না গাড়িতে চড়তে দিতে, তাই দুজন হাঁটতে বের হয়েছে। হেঁটে হেঁটেই সামনের মাঠটায় এসে বসে। চারপাশ অন্ধকার হয়ে গেছে, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। রায়া আর ইহান বসে বসে গল্প করছিল। এমন সময় মাঠের পাশে স্টলে কারো তর্কা বিতর্ক শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়। মানুষ জমতে শুরু করছে। ইহান আর রায়া সেদিকেই তাকিয়ে আছে। স্টলের মানুষগুলোর গলার আওয়াজ বাড়তে থাকে। রায়া হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, ভাইয়া! ইহান রায়ার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কি হয়েছে রায়া? ভাইয়া ওখানে আছে, ভাইয়ের গলা শুনেছি আমি। রায়ান? হ্যাঁ আমার ভাইয়া, প্লিজ কে দেখুন না। তুই নিশ্চিত রায়ানের গলা শুনেছিস? আমি আমার ভাইয়ের গলা চিনব না? তোকে একা রেখে আমি যাব কিভাবে? আপনি প্লিজ আমার ভাইকে দেখুন। আমি ঈশাকে কল দিয়ে এখানে আসতে বলছি, 2-4 মিনিটে চলে আসবে। আমার সাথে আয়, আমি তোকে গাড়িতে তুলে দিই। বাসার সামনে গিয়ে নেমে বাড়িতে ঢুকে আমাকে কল দিবি। ঠিক আছে। ইহান তাড়াতাড়ি করে রায়াকে একটা রিক্সাতে তুলে দেয়। রিক্সাওয়ালাকে ধীরে ধীরে যেতে বলে ভাড়াটা দিয়ে দেয়। রিক্সা চলতে শুরু করলে ইহান এবার স্টলের দিকে দৌড় দেয়। ইহান স্টলে পৌঁছেই দেখে দুজনের মধ্যে মারামারি হচ্ছে। দুটোই তার পরিচিত মুখ। তাদের মধ্যে একজন হচ্ছে রায়ান আর আরেকজন শাওন। রায়ান শাওনের কাছে পরাজিত হচ্ছে দেখে দুজনকে ছাড়িয়ে নিতে এগিয়ে যায়। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে, কেউ দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার কেউ ভিডিও করছে। ইহান এগিয়ে এসে শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আশেপাশের কয়েকজন ইহানকে দেখে সরে দাঁড়ায়। ইহান একটা জোরে শ্বাস ফেলে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? রায়ান এবার প্রথম ইহানের সাথে কথা বলে। বাহু দিয়ে কপালের ঘাম মুছে বলে, ওই কুত্তার বাচ্চা আমার বোনকে নিয়ে নোংরা কথা বলেছে, ওর বাঁচার অধিকার নেই। ইহান এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। গতবার নোংরা একটা কাজ করতে চেয়েছিল, 4 মাস জেলে থেকে এসে আবারও জলগোলা করতে চাইছে। ইহান অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে শাওনের দিকে। শাওন বাঁকা হাসি দিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছিস কেন? এখন কি তুই আমাকে মারতে আসবি? আমার এক্স প্রেমিকার ভাইয়ের মতো আবার মার খাইতে আসিস না? ইহান দাঁতে দাঁত চেপে বলে, কি বলেছিস তুই আমার বউকে নিয়ে? শাওন হাসতে হাসতে ইহানের দিকে এগিয়ে এসে বলে, যা বলছি সত্যি বলছি। তোর বউ আমার প্রেমিকা ছিল, 6 মাসের মতো সম্পর্ক ছিল। বাড়ির কাছাকাছি যখন ইচ্ছে দেখা, ছোঁয়া, চুমু। শাওন তার কথা শেষ করতে পারে না। ইহান শাওনের শার্টের কলার ধরে মুখের উপর ঘুষি দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে সবাই ইহানের হাত থেকে শাওনকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। শেষমেশ রায়ান ইহানকে ছাড়িয়ে নিতে সফল হয়। রায়ান শক্ত করে ইহানকে ধরে আছে। ইহান ছোটাছুটি করছে শাওনকে আবার মারার জন্য। ইহান চিৎকার করে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার বউকে নিয়ে কথা বলার? চাইলেই কারোর গায়ে কালি লাগানো যায়, তাই না? আমি ইহান বেঁচে থাকতে আমার বউয়ের গায়ে 1 ফোঁটা কালিও লাগাতে দেব না। আর একদিন যদি আমার বউকে নিয়ে কোনো কিছু বলেছিস, সেই দিন আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। দুই পক্ষের কাউকেই স্থির রাখা যাচ্ছে না। দুজন দুজনের দিকে ছুটে আসতে চাইছে। হয়তো ছেড়ে দিলেই তুলকালাম কিছু বাতিয়ে ফেলবে দুজন। কয়েকজন মিলে ইহানকে শান্ত করার চেষ্টা করছে। ওদিকে শাওনকে নিয়ে তার বন্ধুরা বেরিয়ে যায়। শাওন ইহানের দিকে ফিরে তাকিয়ে শাহাদাত আঙুল উঁচিয়ে ইশারায় কিছু বলে যায়। জায়গা খালি হয়ে যেতেই রায়ান ইহানকে ছেড়ে দেয়। ইহান সাথে সাথে স্টল থেকে বেরিয়ে আসে।
রায়ানও সেখানে দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে ইহানের পিছে এসে দাঁড়ায়। রায়ানের উপস্থিতি বুঝতে পেরে ইহান বলে ওঠে, আমাকে ধরলি কেন? ওকে আমি আজ শেষ করে দিতাম। মাসে মাসে চাঁদে চাঁদে ঝামেলা বাঁধাতে এলাকায় আসে জানোয়ারটা। সরি ইহান, এখন সরি কেন বলছিস? আমি তোকে আমার বোনের সাথে মেনে নিতে পারছিলাম না। কাকে মেনে নিতে পারতি? শাওনের মতো ছেলেকে? আমি কিছু না করেও সারা জীবন তোর কাছে দোষী। আমি সব কিছুতেই ভালোর জন্য কেউ কিছু তুলনা দিলেই আমি ভিলেন হয়ে যাই সবার কাছে। তুই আমার জায়গায় থাকলে আমার অবস্থাটা বুঝতি। তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতি দোষ না করে দোষী হতে ঠিক কেমন লাগে। সরি। ইহান এবার রায়ানের দিকে ফিরে 2 হাত দিয়ে রায়ানের বুকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কিসের সরি? হ্যাঁ, তোর এই বালের সরি আমি চেয়েছি? এখন কেন সরি বলছিস? দেশে আসার পর যে এতগুলো দিন চলে গেল, আমার সাথে একদিনও দেখা করেছিস? রায়ের সাথে সেদিন ঝামেলার পর কথা বলেছিস? ওর চোখের পানি দেখেছিস তুই? ও সব কিছু পেলেও ভাইয়ের দূরত্ব সহ্য করতে না পেরে মন খারাপ করে থাকে, সেই খবর রেখেছিস তুই? বাড়িতে নতুন একটা প্রাণ আসছে শুনেও একদিন এসেছিস আমাদের বাড়িতে? এত কিছুর জন্য ক্ষমা পাবি ভেবেছিস? কখনো না, নেভার এভার। রায়ান ঝড়ের গতিতে এসে ইহানকে জড়িয়ে ধরে। ইহান থেমে যায়। গলা দিয়ে তার কোনো শব্দ বেরোচ্ছে না। সেই ছোটবেলায় দুজন কাঁধে কাঁধ মিলিয়ে দুজন চলাফেরা করেছে। এরপর ছোট ছোট বিষয়ে দূরত্ব বাড়তে বাড়তে দুজনের দেখা হওয়াটাও বন্ধ হয়ে যায়। রায়ানের মনে জন্ম নেয় ইহানের প্রতি চরম ক্ষোভ। আর এরপর দুজন দুজনের থেকে শত শত মাইল দূরে। মনের দূরত্বও বেড়েছিল অনেক। ইহান রায়ানকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান কিছুতেই ছাড়ছে না। এতগুলো বছর পর ভাই ভাইকে জড়িয়ে ধরে আর ছাড়তে পারছে না। এতগুলো বছরের খুব রাগ আজ মিটিয়ে নিচ্ছে। রায়ান ছাড়ছে না দেখে ইহানও এবার রায়ানকে জড়িয়ে ধরে। দুজনের চোখ টলমল করছে। পুরুষদের তো কাঁদতে নেই, পুরুষদের হতে হয় লোহার ন্যায় কঠোর। কিছুক্ষণ পর রায়ান ইহানকে ছেড়ে দিয়ে বলে, আমি এতদিন বলছিলাম আমার বোনের জন্য তুই একদম পারফেক্ট। আমার বোনটাকে ভালো রাখিস। যদি কখনো ওকে কাঁদাস তাহলে কিন্তু আমি তোর জান নিয়ে নিব ইহান। রায়ান আর ইহান দুজন অতীতের সবকিছু ভুলে মাঠে বসে গল্প করছে। দুনিয়ার সবকিছু যেন এতদিন পর দুজন ভুলতে বসেছে। রায়ান বিদেশে কিভাবে সময় কাটিয়েছে, পড়াশুনো সবকিছু ইহানকে বলতে থাকে। ইহানও রায়ানকে তার সবকিছু জানায়। বিদেশ থেকে ফিরে কিভাবে রাজনীতিতে এসেছে, আবার রায়ার কথা ভেবে ওসব ছেড়ে ব্যবসার কাজে মন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুজনের কথা বলার সময় ইহানের হঠাৎ মনে পড়ে রায়াকে রিকশায় তুলে দিয়ে সে বলেছিল বাসায় পৌঁছে কল দিতে, কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে রায়া কল দেয়নি। ইহান সাথে সাথে রায়াকে কল দেয়, কিন্তু কল রিসিভ হয় না। ইহানকে চিন্তিত দেখে রায়ান বলে, কি হয়েছে, এমন করছিস কেন? রায়া কল রিসিভ করছে না। বাসায় হয়তো ব্যস্ত আছে। না, আমি আর রায়া বেরিয়েছিলাম একটু, আর তখনই তোদের ঝামেলা লাগে। আমি রায়াকে রিকশায় তুলে দিয়ে বলেছিলাম যে বাড়ি পৌঁছে গিয়ে কল দিতে। ও আমাকে এখনও কোনো কল দেয়নি, এমনকি আমি কল দিয়েছি রিসিভও করছে না। হয়তো আমার চিন্তা হচ্ছে চারপাশে শত্রুতার অভাব নেই, তাই না? উপরে আল্লাহ আছে, তারপর ওর বাবা, ভাই আর স্বামী আছে। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। চল বাসায় যাই। এখনই? হ্যাঁ, এইখানে আমার মন টেকছে না। আমার একটু কেমন যেন লাগছে। রায়া ঠিক আছে তো? চল তো ভাই, প্লিজ। ইহান আর রায়ান দুইজন বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। রায়ানের বাইকের কাছে এসে দুজন বাইকে উঠে পড়ে। রায়ান ইহানকে বাইকের চাবি দিতে চাইলেও ইহান জানায় এখন সে পিছনে উঠেই যাবে। তাই রায়ান আর জোর করেনি। দুজন মিনিট দুয়েকের মাঝেই বাসায় পৌঁছে যায়। শামসুজ্জামান সাহেব তখন এশারের নামাজ পড়ে বাসায় আসছিলেন। ইহান আর রায়ান দুজনকে একসাথে দেখে যেন ভূত দেখার মতো তাকিয়ে থাকলেন তিনি। রায়ান সেটা খেয়াল করে বলে ওঠে, কি হয়েছে আব্বু, ভূত দেখেছো নাকি? শামসুজ্জামান ধীরে বলে ওঠেন, ভূত দেখাচ্ছেও, ভয়ঙ্কর জিনিস দেখেছি। কি? ইয়ান আর রায়হান একসাথে। এখন ভালো লাগছে? সেটা পরের বিষয়। আমার দুই ছেলে একসাথে কিভাবে কি হলো? ইহান তখন কোনো কথা বলেনি। এখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, কাকা বাড়িতে আসেন, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন রায়াকে রিকশায় তুলে দিয়ে বলেছিলাম বাসায় এসে জানাতে, কিন্তু সে জানায়নি, এমনকি কলও রিসিভ করছে না। ও ঠিক আছে কিনা কে জানে।
মেয়ের জন্য ইহানের এমন চিন্তা দেখে শান্তি অনুভব করেন শামসুজ্জামান সাহেব। তিনি ইহানকে বলেন, এত চিন্তার কিছু নেই, রায়া হয়তো বলে গেছে কল করতে। 2 মিনিট আগে বলে দেওয়া কথা ভুলে যায় কিভাবে ও? এই ইহান, এটার জন্য তুই যদি আমার বোনকে রাগ দেখেছিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব বলে দিলাম। রায়ানের কথা শামসুজ্জামান এবার শব্দ করেই হেসে ফেলেন। এতদিন পর তিনি দুজনকে এই অবস্থায় দেখছেন। ইহানকে শান্ত করতে তিনি বলেন, আমি যখন নামাজে যাই তখন রায়া রিক্সা থেকে নেমেছে। রায়া আমাদের বাড়িতেই আছে, ওর মায়ের কাছে রেখে এসেছি। বলেছিলাম ইয়ান বাড়ি ফিরে নিয়ে যাবে। ইহান এতক্ষণে শান্ত হয় এটা ভেবে যে রায়া ঠিক আছে। বাহিরে তিনজনের কিছুক্ষণ কথাবার্তা হয়। স্টলে হয়ে যাওয়া ঘটনাটা দুজনে জানায় শামসুজ্জামানকে। তিনিও বলেন এবার তিনিই সব দেখে নেবেন। তিনজনে কথা শেষ করে বাড়ির ভেতর প্রবেশ করে। রায়া আর তার মা রাবেয়া বেগম তখন রান্নাঘরে। রাবেয়া বেগম রুটি বানাচ্ছেন আর রায়া মায়ের সাথেই রান্নাঘরে বসে আছে। রায়া মাঝে মাঝে চুলায় বসানো গরুর মাংস নেড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে রাবেয়া বেগম এশা আর ইরিন বেগমকে বলে এসেছেন রাতে এখানে খাওয়ার কথা। রায়ার কথা শুনে রাবেয়া বেগম মনে মনে আশার আলো সঞ্চার করেছিলেন, এটা ভেবে যে আজ হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। ইহান আর রায়ান হয়তো আবার সেই ছোটবেলার মতো এক হবে। রান্না করতে করতে মা মেয়ে গল্প করছিলেন, এমন সময় তিনজনকে একসাথে দেখে রাবেয়া বেগম রায়াকে ডাকতে থাকে। রায়ার সামনে তাকিয়ে দেখে রায়ান আর ইহান একসাথে। রায়া কেমন এক পলকে চেয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। রায়ান রান্নাঘরের দিকে আসতে থাকে। ইহানও রায়ানের পিছু পিছু সেদিকেই আসছে। শামসুজ্জামান সোফায় গিয়ে বসেন। তিনি আজ শুধু সবার একত্র হওয়াটা দেখবেন। রায়ান ধীর পায়ে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার চোখ টলমল করছে। এতগুলো মাস পর সে তার ভাইয়ের মুখোমুখি হয়েছে। এতগুলো দিন সে লুকিয়ে লুকিয়ে ভাইকে দেখেছে আর কান্না করেছে। ভেবেছে কাছে থেকে দূরত্ব বাড়ানোর চেয়ে দূরে থাকাই তো ভালো ছিল। রায়ান কিছু বলছে না। রায়া আর ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাইয়া। রায়ান তার বোনকে এক ঝটকায় নিজের বুকে নিয়ে নেয়। রায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রায়ান নিজেও কান্না করছে। রাবেয়া বেগম আর ইহানের চোখে টলমল করছে, কিন্তু শামসুজ্জামানের মুখে হাসি লেগে আছে। ছেলে মেয়ে দুজনকে এক হতে দেখি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন শামসুজ্জামান সাহেব। রায়া ভাইয়ের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাক টানতে টানতে বলে, এতদিনে আমার কাছে আসার কথা মনে পড়লো। 2 হাত দিয়ে মুখটা মুছে নিয়ে বলে ওঠে, আমি তো দূরের মানুষ, দূরের মানুষ দূরে থাকবে না তো কোথায় থাকবে? তুমি দূরের মানুষ, কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি কি? ভাইয়া হও তুমি আমার। 2 ভাই বোনের মানবিমান চলতে থাকে। রায়া হঠাৎ খেয়াল করে রায়ানের নাকের পাশে কেটে গেছে। ড্রয়িং রুমে রাখা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রায়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে কথা শোনাতে থাকে। রায়ান ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেয়েরা বুঝি তার ব্যক্তিগত মানুষদের প্রতি এরকম যত্নশীল হয়। রায়ার শাসনে রায়ান হাসতে হাসতে ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান, তোর মনে হচ্ছে না রায়া ছোট হয়ে আমাকে একটু বেশি শাসন করছে? ইহান সিরিয়াস হওয়ার অভিনয় করে বলে ওঠে, একদম ঠিক করেছে। আমার রায়া ভুল কিছু করতেই পারে না, ও যাই করবে সেটাই ঠিক। বইয়ের পক্ষ নিয়ে কথা বলা শিখে গেছিস? মুহূর্তের মধ্যে এশা এবং ইরিনা বেগম বাসায় প্রবেশ করে। রায়া আর রায়ানের এমন হাসি খুশি মুহূর্ত দেখে দুজন বেশ অবাক হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ভাই বোনের কীর্তি দেখছে। বিষয়টা কেমন যেন আশ্চর্যজনক লাগছে তাদের কাছে। ইরিনা বেগমকে দেখতে পেয়েই রায়ান বলে ওঠে, বড় মা, আপনার ছেলে কিন্তু সব বিষয়ে বউকে সাপোর্ট করা শিখে গেছে। রায়ানের মুখে বড় মা ডাক শুনে ইরিনা বেগম হেসে দুজনের দিকে এগিয়ে গিয়ে বলেন, আমিও তো আমার ছেলের বউয়ের সাপোর্টে আছি। কি গো রাবেয়া, তুমি নেই? হ্যাঁ হ্যাঁ, আমিও রায়ের দলে। সবার কথা শুনে রায়ান হেসে ফেলে। আজ তার ঈদের মতো আনন্দ লাগছে। সবকিছু কতদিন পর ঠিক হলো। ধৈর্য ধরে থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না। সবার এত হাসি খুশি মুহূর্ত দেখে এসা বলে ওঠে, এত ভালো একটা মুহূর্ত ক্যাপচার করে রাখলে কিন্তু বন্ধ হতো না। আজকের দিনটা বারবার ফিরে তো আসবে না, ফ্রেম বন্দি করে রাখলে মাঝে মাঝে অনুভব করা যেত। শামসুজ্জামান সাহেবও বলে ওঠেন, হ্যাঁ, সবাই এখানে আসো, একটা ছবি উঠানো যাক। সবাই সানন্দে একসাথে হতে এগিয়ে আসে। ইহান ছবি তোলার প্রস্তুতি নিয়ে বলে ওঠে, সবাই ওইখানে বসো, এশা আর রায়ান নিচে বসবি, আর সবাই সোফায় বসুক, আমি ছবি তুলে দিচ্ছি। রায়া ইহানের দিকে এগিয়ে এসে হাত ধরে টেনে সবার কাছে নিয়ে এসে বলে, আজ কারো দূরে থাকা চলবে না, ফোন সামনে রেখে টাইমার সেট করলেই হয়ে যাবে। আমি দূর থেকে ভালো করে ছবিটা তুলে দিই,
পরবর্তী ছবিতে আমি আসব। দূর থেকে দেখতে হবে না, আসুন তো। রায়া নিজের ফোনটা সামনে রেখে ইহানের হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। রায়া টাইমার সেট করে মা আর বাবার মাঝে গিয়ে বসে পড়ে। সাথে সাথে দারুণ একটি ক্লিক হয়ে যায়। রাত 10টা। রায়া ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসে সূর্য দেখছে। ইহান এতক্ষণে ব্যালকনিতে পা রাখে, হাতে ধোয়া ওঠা নুডলসের বাটি। রায়ার পাশের চেয়ারটায় বসে রায়ার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে বলে, নে খেয়ে নে, বরের হাতের নুডলস না খেয়ে তো তোর ভালো লাগছিল না, এবার খেয়ে নে। রায়া বাটিটা ইহানকে ফিরিয়ে দিয়ে বলে, আপনি খাইয়ে দিন। রান্না করে নিয়ে আসলাম, এখন আবার খাইয়েও দিতে হবে? হ্যাঁ, খাইয়ে দিতেই হবে। দিবেন না? দিচ্ছি। বলেই ইহান রায়াকে খাইয়ে দিতে শুরু করে। খানিক বাদে ইহানের হাত থেকে বাটিটা নিয়ে রায়া ইহানকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজন কিছুক্ষণ ছন্দবিলাস করে রুমে আসে। হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ পেয়ে রায়া ফোনটা হাতে নেয়। রায়ান তার ফোনে তোলা ছবিগুলো পাঠিয়েছে, সাথে ছোট্ট করে একটা মেসেজ লেখা। ছবিগুলো সুন্দর না? আমার বোনের পছন্দের মানুষটাও আসলেই সুন্দর। আমি শুধু দেরিতে চিনলাম। আমার বোনটা সবসময় ভালো থাকুক তার মানুষটাকে নিয়ে। রায়ানের মেসেজ দেখে মুচকি হাসে রায়া। মেসেজের উত্তর হিসেবে ভালোবাসি ভাইয়া লিখে পাঠিয়ে দেয়। ইহান শুয়ে শুয়ে ফোন চাপছিল। রায়া তার দিকে এগিয়ে এসে রায়ানের পাঠানো ছবিগুলো ইহানকে দেখিয়ে বলে, কত শত মানুষের সুখ ভালোবাসা আমি দূর হতে দেখেছি আর ভেবেছি এত কিছু কি আমি কখনো পাবো। অতঃপর আজ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবতী। আমার ভাগ্যকে আমার কেমন হিংসা হচ্ছে। এত ভাগ্যবতী আমি। ইহান মুচকি হেসে রায়াকে বুকে জড়িয়ে নেয়। পরম যত্ন আর ভালোবাসায় ইহানের বুকে মাথা রাখে রায়া। এ যেন এক প্রকার স্বর্গসুখ। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। এই গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।